এবার একটা কয়েন রাখলাম, এবার আমি কি করছি, এই কয়েনটাকে ঠিক ওই কাপের ওপরে রাখলাম। তাহলে পুরো সিস্টেমটা কি স্থিতিজাড্যে আছে? হ্যাঁ না না বলো। স্থিতিজাড্যে। আমি যদি এইভাবে দৌড়াই তাহলে কি আছে? গতিজাড্য, ঠিক তো? কিন্তু আমি চুপচাপ রেখেছি, দ্যাট মিনস এটা কি অবস্থায় আছে? স্থিতিজাড্য। এবার স্থিতিজাড্য থাকার জন্য এই কয়েনটা চুপচাপ থাকছে, এইটাও চুপচাপ, সব চুপচাপ। কিন্তু আমি যদি একটা এরকম করে টোকা মেরে দিই, তাহলে দেখো গতিজাড্য। তাহলে এই বস্তুটার মধ্যে একটা গতিজাড্য এলো, এ গতির জন্য পালিয়ে গেল, কিন্তু কয়েনটা কি চাইলো? নিজের স্থিতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করলো। ক্যামেরায় দেখে লাভ নাই, তুমি এখানে দেখবে। হ্যাঁ, এটা রেকর্ডেড ক্লাস থাকবে তোমাদের জন্য, ইউটিউবে দেওয়া থাকবে। ইউটিউবে শুধুমাত্র তোমরাই দেখতে পাবে, আর কেউ দেখতে পাবে না। প্রাইভেট করা থাকবে ভিডিও। ক্লাস 8 পুরো লেকচার এরকম রেকর্ডেড থাকে, যে তোমরা আজকে যা পড়ছো সেটা বাড়িতে গিয়ে যেন আরেকবার রিভিশন করে নিতে পারো। ঠিক আছে? প্রথমটা সকলের জন্য ইউটিউবে ফ্রিতে দেওয়া থাকে, পরের ক্লাসগুলো সব হয়ে যাবে প্রাইভেট। ওকে? প্রাইভেট মানে সেগুলো শুধুমাত্র তুমি দেখতে পাবে, আর কেউ দেখতে পাবে না। ক্লিয়ার হয়েছে কথাটা? বোর্ড দেখতে কোনো অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করে নিও। তোমরা প্রথম এই কোচিং এর একটা অংশ হতে চলেছো। এখানে ক্লাস 8 থেকে 12 পর্যন্ত পড়ানো হয় ফিজিক্স এবং ফিজিক্যাল সায়েন্স। তোমরা অনেকে অনেক স্কুল থেকে এসছো, কেউ রহরা রামকৃষ্ণ মিশন হতে পারে, কেউ বর্ণনগর মিশন হতে পারে, কেউ মহাকালী হতে পারে, নিবেদিতা হতে পারে, সো অন। বিভিন্ন স্কুলের হলেও আমাদের মোটামুটি পশ্চিমবঙ্গের সিলেবাস একটা আছে, চেষ্টা করবো সেই সিলেবাসটাকে মেনটেন করার। যদি মনে হয় কারোর সিলেবাস পেছনে চলছে, বা মনে হয় যে না সিলেবাসটা আরেকটু এগোলে ভালো হবে, আমাকে বলবে কার কি সিলেবাস দিয়েছে। সিলেবাস তো পরের কথা হবে, অসুবিধা নেই। পড়া বোঝানোর সময় কোনো রকম দ্বিধাবোধ বা সংকোচ রাখবে না, যেটা সমস্যা আমাকে জিজ্ঞেস করে নেবে। টপিকটা পড়ানো হয়ে গেলে তারপর আমাকে জিজ্ঞেস করে নিবে, যে স্যার এটা বুঝতে পারিনি, আপনি বলে দিন, আমি অবভিয়াসলি বলে দেবো। পড়া বোঝানোর সময় কোনো সমস্যা নেই, যেইটুকু সমস্যা হবে তুমি বলবে, আমাকে নিয়ে তোমার জন্য কোনো সমস্যা না হয়। মানে স্যার রাগি, স্যার বলবে না, আচ্ছা এটা জিজ্ঞেস করবো, ভয় পাচ্ছি, দরকার নাই। যা প্রশ্ন থাকবে সেটুকু আমার মনের মধ্যে করে নিও, কোনো ব্যাপার নাই, বা তুমি খাতায় লিখে রাখবে। কিন্তু যখন পড়া ধরবো তখন তুমি আমাকে যেন জমের মতো ভয় পাও। এখানে কান দৌড় করানো হবে, দেখতে পাচ্ছ কত বড় স্পেস আছে, রেকর্ড করে বাড়িতে পাঠানো হবে, ওই সিসিটিভি বসে আছে। সো এরকম রুলস আছে, তোমাদের বাড়ির লোককে বলে দেওয়া হয়েছে। তো আমার কাছে দুটো জিনিসের কোনো ক্ষমা থাকবে না, এটুকু জেনে রাখবে। যদি না তোমার বাড়ির লোক আমাকে জানায়, নাম্বার 1, যে তুমি যদি পড়া না করে আসো, যেদিন পড়া ধরার হবে সেদিন কিন্তু তুমি কান ধরে বাড়ি যাবে, কান ধরে করে বাড়ি যাবে, তাছাড়া উপায় না। নাম্বার 2, আজকে যা পড়াবো পরের দিন তার উপর পরীক্ষা নেওয়া হবে। আজকে যা পড়াবো তার পরের দিন ওপর পরীক্ষা নেওয়া হবে 20 মার্কসের। তাতে যদি 50%-এর কম নাম্বার পাও, 10-এর কম, তাহলেও কান ধরে করবে। তাই টার্গেট থাকবে 20-তে 10 পাওয়া। আর কি, যেদিন পড়া ধরবো সেদিন পড়াটা করে আসা। যদি এই দুটো মেনটেন করে চলতে পারো, ইউ উইল বি দ্য বেস্ট স্টুডেন্ট ফর মি। আমার জন্য তুমি হবে বেস্ট। এবার তোমরা কতজন মেনটেন করবে এটা আমি তো জানি না, চেষ্টা করবো সকলে যেন মেনটেন করি। তুমি বলবে স্যার এত কিছু কেন? কারণ তোমাদের ভালো রেজাল্ট করার জন্য। আমার এখানে যারাই আসে ভৌত বিজ্ঞানে, তাদের মোটামুটি একটা উন্নতি হয়েছে। তুমি তোমার দিদি দাদাদের কাছ থেকে জিজ্ঞেস করে নিতে পারো, যারা এখানে পড়েছে সামহাউ তাদের ডেভেলপমেন্ট হয়েছে। তোমরা আগে যে স্যারের কাছে পড়তে, জানি না কিভাবে পড়িয়েছে, আমার ফিজিক্স পড়ানোর টেকনিক কমপ্লিটলি আলাদা। আগে হয়তো কুইজ টুইজ করিয়ে ক্লাস করে দিয়েছে, যে ঠিক আছে তুমি বলো এই উত্তর কি হবে, ওই উত্তর করে, ওরকম ভাবে ফিজিক্স পড়া কোনোদিন হয় না, হবেও না। ঠিক আছে? ফিজিক্যাল সায়েন্স বা ফিজিক্স পড়া একটা নির্দিষ্ট টেকনিক আছে। টেকনিকের জন্য আমাদের কিছু অধ্যয়ন সামগ্রী দরকার বা স্টাডি ম্যাটেরিয়াল। তোমাদের যে সরকার প্রদত্ত বই আছে এটা খুব ভালো বই, কিন্তু গল্পের আকারে বইটা লেখা, সেই জন্য ওখান থেকে সংজ্ঞা মুখস্থ করতাম, তো খুব সমস্যায় 7-এ হয়তো সমস্যা হয়েছে। 7-এ হয়তো জবা ফুলের নির্দেশক নিয়ে পড়েছো, সেখানেও সমস্যা হয়েছে। সময় ও গতি এত বাজেভাবে আছে যে তোমরা বুঝতেই পারছো না ত্বরণ কাকে বলে, স্মরণ কাকে বলে, স্বাভাবিক এগুলো সমস্যা হয়েছে। 7টা আমি পড়াই না, নাহলে পরে জিনিসগুলো হয়তো খুব ভালোভাবে বুঝিয়ে দিতাম। তো এখানে 3টে চ্যাপ্টার একটা স্টাডি ম্যাটেরিয়াল তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে দেওয়া আছে, তোমাদের হয়তো ছবিটা পাঠানো হয়েছিল গ্রুপে সম্ভবত। 3টে চ্যাপ্টার এখানে স্টাডি ম্যাটেরিয়াল এমন ভাবে দেওয়া হয়েছে, দ্যাট ইজ দ্য A গ্রেড, এবং গোটা পশ্চিমবঙ্গের ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্টাডি ম্যাটেরিয়াল। গোটা পশ্চিমবঙ্গের মধ্যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্টাডি ম্যাটেরিয়াল তুমি যেটা দেখছো তোমার কাছে থাকবে। 3টে চ্যাপ্টার দেওয়া আছে, আরো দুটো বাকি 4 চ্যাপ্টার আছে, সব আমি ক্লাসে চেষ্টা করব প্রোভাইড করার তোমাদের জন্য। ঠিক আছে? সো আশা করছি এই অধ্যয়ন সামগ্রী বা স্টাডি ম্যাটেরিয়াল নিয়ে এবং সারা বছরের অগণিত পরীক্ষা নিয়ে আমরা ক্লাস 8টাকে উতরাতে পারবো, এবং ভালো মতো উতরাবো।
যাতে করে আমাদের ডেভেলপমেন্টটুকু চোখে ধরা পড়ে। যা পরীক্ষা নেব তার সমস্ত রেজাল্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে যাবে। সো তুমি যা পড়ছো, তোমার ক্রিয়াকলাপ সমস্ত কিছু তোমার বাবা মা জানতে পারবে যে তুমি কি করছো না করছো। গার্জেন মিটিং মাসের শেষে একদিন করে হবে। সেই গার্জেন মিটিং এ তোমাদেরই কি করছো ক্লাসে না করছো সেগুলো ধরা পড়বে, সেগুলো পরে আমি সেখানে আলোচনা করব। যদি মনে হয় খুব বেশি বাঁদরামি করছো, সিসিটিভি ফুটেজ আছে, সেই সিসিটিভি ফুটেজ আমি সবার সামনে দেখাতে বাধ্য হবো যে তুমি এগুলো করছো। পরীক্ষা হলে কোনো রকমের চিটিং করবে না, কোনো রকম ক্লাসে মোবাইল আনবে না, এই রকম জিনিসগুলো কিন্তু মেনটেন করে ক্লাস শুরু করব আমরা। ক্লিয়ার? তো আশা করছি আমি আমার ব্যাপারটা পুরোটা বোঝাতে পারলাম। জাস্ট আজকে ছোট্ট একটা ইন্ট্রোডাকশন নিয়ে নেব সকলের জন্য, যাতে করে সুবিধা হয়। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি আজকের অধ্যায় বল ও চাপ। বল ও চাপ এইটা একটা বিশাল বড় চ্যাপ্টার, ভৌত পরিবেশের আন্ডারে পড়ছে। ভৌত পরিবেশ আমাদের ক্লাস 8 এর ফিজিক্যাল সায়েন্স পার্টটাকে হোল্ড করছে। ফিজিক্যাল সায়েন্স, ভৌত বিজ্ঞান, এই ভৌত বিজ্ঞানের মধ্যে ফিজিক্স পার্ট, শুধুমাত্র পদার্থবিদ্যার যে পার্টটা আছে সেটা এই ভৌত পরিবেশের আন্ডারে পড়ছে। তাই ক্লাস 8 এর ভৌত পরিবেশের আন্ডারে আমরা শুরু করব বল ও চাপ। এখন এই বল ও চাপের আন্ডারে অনেকগুলো সাব টপিক আছে, সেই সাব টপিক গুলো আমি এক এক করে লিখছি। প্রথমেই তো তোমরা পাবে নিউটনের গতিসূত্র, মানে হচ্ছে বল। ঠিক আছে, নিউটনের গতিসূত্র। তারপর পাবে তোমরা ঘর্ষণ ও তার পরিমাপ, অর্থাৎ ঘর্ষণ পড়তে হবে। তারপর পড়তে হবে আমাদেরকে তরলের ঘনত্ব, তারপর পড়তে হবে তরলের চাপ, তারপর পড়তে হবে আমাদেরকে আর্কিমিডিসের নীতি এবং প্লবতা। শুধু আমি আর্কিমিডিসের নীতি লিখলাম। তাহলে এতগুলো টপিক আমাকে এই ফার্স্ট চ্যাপ্টারে কভার করতে হবে। তাহলে এই ফার্স্ট চ্যাপ্টারে এতগুলো টপিক যখন আমাকে কভার করতে হবে, তাহলে পড়াশোনাটা আমার যেন সেই রকমই হয়। এবং এখানে তোমার কিছু গাণিতিক প্রশ্ন আছে, অঙ্ক। সো এই চ্যাপ্টারটা একটু ভালো করে পড়বে। লজিক্যালি এই হচ্ছে সিচুয়েশন যে আমরা এখানে এই টপিকগুলো পড়বো। তো তোমরা প্রথমেই দেখতে পাবে নিউটনের গতিসূত্র আমাদের এখানে পড়তে হবে। ক্লাস 7 এ সম্ভবত আমরা নিউটনের গতিসূত্র পড়েছিলাম। ঠিক আছে, তো দেখি একা করে মনে আছে কিনা। সমৃদ্ধ মন্ডল বলো তো প্রথম সূত্র বলো। বসো। তাহলে কোন বস্তুর উপর বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখা বরাবর চলবে না, অর্থাৎ সমান্তরাল সরল রেখা বরাবর। কেমন? ধরো আমি একটা বস্তু নিয়েছি, এটা ফুটবল। এখন এই ফুটবলের মধ্যে যদি আমি একটা বল প্রয়োগ করি ফুটবলের উপর পা দিয়ে, তাহলে অ্যাকর্ডিং টু নিউটনের গতিসূত্র অনুসারে এই ফুটবলটি চলতেই থাকবে, কারণ তার উপর একটা বল প্রয়োগ করা হয়েছে। যদি বল প্রয়োগ না করা হতো তাহলে সে স্থির থাকতো, চুপচাপ থাকতো। যেমন আমার এই টেবিলে রাখা মোবাইল বা পার্স বা ওইখানে যা রাখা আছে, যদি আমি একে বল প্রয়োগ করে সরাতে বাধ্য না করি তাহলে ও চিরকাল এইভাবেই থাকবে। ইজ ইট ট্রু? ইয়েস, এটা ঠিক। তাহলে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল কি থাকবে? স্থির থাকবে। আর যদি তার উপর বাইরে থেকে বল প্রয়োগ করি, এই সরালাম, তাহলে পরে চলবে, সরবে। এবার স্যার ফুটবলের কেসটা কি হলো? আমি বল প্রয়োগ করলাম ফুটবলে এবং ফুটবল কিছুটা দূর গেল, কিন্তু গিয়ে তো থেমে যাবে। নিউটন তো তা বলছে না। নিউটন কি বলছে? বাইরে থেকে বল প্রয়োগ করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, প্রয়োগ না করলে। আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকবে। তার মানে একটা বস্তু দৌড়াচ্ছে, সে চিরকাল দৌড়াতে থাকবে, এরকম তো হয় না। তাহলে ফুটবলটা স্যার থেমে যাবে কেন? তখন আসছে কি হচ্ছে? বাধাজনিত বল। কি বললাম? বাধাজনিত বল। যখন ফুটবল ঘাসের মধ্য দিয়ে চলছে, ঘাসের একটা বাধাজনিত বল কাজ করছে। এই বাধাজনিত বল ওকে বাধা দিচ্ছে কি করতে? গতিশীলতা বজায় রাখতে। যেমন ধরো তুমি যখন পড়াশোনা করো, তুমি তো একটা গতিশীল অবস্থায় থাকো, যেন আমি পড়ছি, পাশে যদি ফোনটা থাকে সে তোমাকে সবসময় বাধা দেবে, আমার দিকে তাকা, আমার দিকে তাকা, আমার দিকে তাকা। তো এখানেও সেই ঘর্ষণ বলটা এখানে বাধা দিচ্ছে, তাই না? ঘর্ষণ বলটা কিছু এখানে
বাধা দিচ্ছে, সেম লজিকে। তাহলে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, এটা ঠিক। কিন্তু গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। থাকবে কখন? যদি সেই বস্তুটা হয় ফ্রি বস্তু। এবার ফ্রি বস্তু কাকে বলে স্যার? যে বস্তুর ওপর কোন রকমের বল কাজ করছে না, কোন রকমের বল কাজ করছে না, টোটাল বলের মান 0। যেমন ধরো আমি যদি এই ফুটবলটাকে চারিদিক দিয়ে বল দিয়ে বা দড়ি দিয়ে টানি, তাহলে এই ফুটবলটা কি কোনো দিকে গতিশীল হবে? ও এক জায়গাতেই স্থির থাকবে। যেমন টাগওয়ার খেলাতে, দড়ি টানাটানি খেলাতে, যদি দড়ি টানাটানি খেলাতে দুই পক্ষ সমান জোরে বল দিয়ে টানে, তাহলে মাঝের অংশটা কি এগোবে পিছবে, কিছু হবে? কিচ্ছু হবে না, ও এক জায়গাতেই থাকবে। তাহলে ওর উপর প্রযুক্ত মোট বলের মান কত হয়ে যাচ্ছে? 0। তাহলে এখানেও প্রযুক্ত মোট বলের মান কত হচ্ছে? 0। এই রকম কণাকে আমরা বলি ফ্রি পার্টিকেল। ফ্রি পার্টিকেল মানে ফ্রি কণা। এবার ফ্রি কণা কোথায় পাওয়া যায়? বেসিক্যালি এটাকে তুমি মহাশূন্যে পেতে পারো। কারণ মহাশূন্যে একটা বস্তুকে তুমি ঠেলে দাও, সে চলতেই থাকবে। কেন? মহাশূন্যে তার উপর কোন রকমের বল কাজ করছে না, কারণ অনেক দূরে থাকে বলে আমরা ধরে নিই। তাহলে পরে লজিক্যালি কোন একটা বস্তুকে যদি বাইরে থেকে বল প্রয়োগ করা হয়, তাহলে স্থির অবস্থা থেকে সে কি হবে? গতিশীল, অথবা গতিশীল থেকে স্থির। যেমন ধরো আমরা যে কাজ করতে থাকি সেই কাজটাই করতে থাকি। যেমন ধরো ঘুমানোর কথা, যদি সকালে ঘুমাও বা রাতে ঘুমাও, দেখবে ভোরে ঘুম ভাঙতে চায় না। ন্যাচারাল, নিউটনের প্রথম গতিসূত্র, যে স্থির বস্তু চিরকাল কি থাকতে চায়। তাহলে ঘুমন্ত বস্তু সবসময় কি থাকবে? ঘুমাতেই থাকবে। এবার যতক্ষণ না বাইরে থেকে একটা বল প্রয়োগ হয়, কি মায়ের একটা আওয়াজ, কিরে উঠলি, বাস ওই যে বলটা কাজ করলো, তখন আমার মনের মধ্যে অটোমেটিক কি হয়ে গেল? যে গেল, আরে বাপরে বাপ, বল আসছে, তার মানে কি এবার আমি কি করলাম? ঘুম থেকে উঠলাম। তাহলে স্থির বস্তুকে আমরা গতিশীল করতে পারি বা গতিশীল বস্তুকে স্থির করতে পারি কার মাধ্যমে? কিসের মাধ্যমে? বলের মাধ্যমে। তাহলে কি আমরা এখান থেকে বলতে পারবো যে বল হচ্ছে এমন একটা জিনিস, এমন কিছু যা প্রয়োগ করে স্থির বস্তুকে গতিশীল অথবা গতিশীল বস্তুকে স্থির করা যায়। ঠিক বললাম? বোঝাতে পারলাম জিনিসটা? তাহলে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা পাবো বলের ধারণা। কি পাবো? বলের সংজ্ঞা। তো সংজ্ঞা লিখবো আমরা। তাহলে নিউটনের যদি গতিসূত্র দেখি, নিউটনের গতিসূত্র, তাহলে নিউটনের গতিসূত্র কটা হয় কে বলবে? তো 3টে গতিসূত্র। প্রথম গতিসূত্র আমরা এক্ষুনি আলোচনা করলাম, এবং এই প্রথম গতিসূত্র থেকে আমরা পেলাম কি? বলের সংজ্ঞা। হ্যাঁ না না বলো, যে বল কাকে বলে? তাহলে বল হচ্ছে এমন একটা কিছু যা দিলে কোনো বস্তু কি হয়? স্থির থেকে গতিশীল হয় বা গতিশীল থেকে স্থির হয়। সব সময় হবে তার কোনো মানে নাই। যেমন ধরো খুব জেদি একটা বাচ্চা, তুমি নিজেকে ভাবতে পারো, সেই জেদি বাচ্চা, মা সারাদিন চিল্লাচ্ছে পর পর পর, তাও সে পড়ছে না। তার মানে মা ঠিক বল প্রয়োগ করে যাচ্ছে, কিন্তু কাজ আর হচ্ছে না। তাহলে বল প্রয়োগ করলে সব সময় যে বস্তু স্থির থেকে গতিশীল বা গতিশীল থেকে স্থির হবে এরকম কোনো মানে আছে? নাই। তুমি তোমার পাশে দেওয়ালকে ঠেলো, আজীবন ঠেলে যাও, দেওয়ালকে সরাতে পারবে না। তাই তুমি সারা জীবন বল প্রয়োগ করলে, অথচ তুমি এতটুকু পর্যন্ত তার অবস্থার পরিবর্তন করতে পারলে না। তার মানে আপনি যত ইচ্ছা চিৎকার করে যান, আমরা পড়বো না, যদি এই মেন্টালিটি থাকে, তাহলে আমি কেন? স্বয়ং বুদ্ধিদেবও যদি চলে এসে তোমার মাথায় হাত বুলিয়ে দিয়ে যায়, বা কই মিল গায়ে জাদু এসে মাথায় হাত বুলিয়ে দেয় ওম ওম করে, তাও তোমার মাথায় বুদ্ধি হবে না, যদি না তুমি নিজে থেকে পড়তে চাও। তাই প্রাইমারি লক্ষ্য থাকবে যে আমরা নিজেরা পড়বো, ঠিক আছে? আর একটা এক্সকিউজ আমাকে কখনো দেবে না যে স্যার বুঝিনি। যা বোঝার এখন জিজ্ঞেস করো, বুঝে নাও, বাড়ি গিয়ে যেন না শুনি যে না স্যার বুঝিনি। আর আমি যেভাবে বোঝাবো, মানে বলা উচিত নয় যে ফ্লেক্স মারছি না, যে ভেলগুলো এরকম ভাবে বোঝানো তোমার খুব কম পাবে। দেখো, তাহলে প্রথম হলো বলের সংজ্ঞা। আরো তো স্যারের কাছে পড়েছো তোমরা, এমন তো নয় যে পড়োনি। আমরা আরেকটা জিনিস পাবো এখান থেকে, কি বলতো? জাড্যের ধারণা, জড়তা। তাহলে আমরা পাবো জাড্য। কথাটা শুনতে যদি বাজে লাগে, জড়তা বলতে পারো। জড়তা মানে এই তো জড়তা কাটছে না, ওই কথাটা। জড়তা কাটছে না মানে আরে ঘুম থেকে উঠলাম এখনই, তো দাঁড়াও একটু, এই যে জিনিসটা, মানে এই হচ্ছে নাকি আড়িমুড়ি আসছে না? স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল থাকবে, এই যে ধর্ম তাকে বলা হয় জড়তা ধর্ম বা জাড্য ধর্ম। যেমন এই বস্তুটা স্থির আছে, ও সারা দিন স্থির থাকবে, এটা হচ্ছে তার স্থিতি জাড্য, অর্থাৎ স্থির জড়তা। আর মহাশূন্যে কোনো একটা বস্তু চিরকাল চলছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এটা কি হবে? তাহলে গতি জড়তা বা গতি জাড্য। তাহলে জড়তা বা জাড্যকে আমরা দুই ভাগে ভাগ করব, একটা স্থিতি জাড্য আর একটা গতি জাড্য।
তাহলে কোনো বস্তুর স্থির অবস্থা বজায় রাখার জন্য যে জাড্য কাজ করে তাকে বলবো স্থিতিজাড্য। কোনো বস্তুর গতিশীল অবস্থা বজায় রাখার জন্য যে জাড্য কাজ করে তাকে বলবো গতিজাড্য। যেমন তোমরা চুপচাপ বসে আছো, স্থিতিজাড্য। আমি এখানে হাঁটাচলা করছি, গতিজাড্য। এবার স্থিতিজাড্য তার স্থির অবস্থা বজায় রাখার চেষ্টা করে, এটাই তো, তার স্থির অবস্থা বজায় রাখার চেষ্টা করছে। তাহলে কোনো একটা বস্তু নিজের স্থির অবস্থা সব সময় বজায় রাখার চেষ্টা করবে, তার একটা প্র্যাকটিক্যাল অনেক সময় ইউটিউবেও দেখতে পাও, বা আমি এখন যদি করে দেখাই সেটাও করে দেখানো যেতে পারে। ধরো আমার কাছে এরকম একটা কাপ আছে, যে কোনো কাপ, নোংরা কাপ, হোয়াট এভার, ঠিক আছে। এই কাপের মধ্যে কার্ডবোর্ড আছে কি কিছু? হ্যাঁ, কার্ডবোর্ড আছে। এই কার্ডবোর্ড আছে, এই উদাহরণ নিয়েছো তোমরা 7-এ না? এখন করে দেখেছো কিনা আমি ঠিক জানি না। তাহলে এই কার্ডবোর্ডে আমি একটা 5 টাকা ধরো কয়েন রাখছি, সব তো হাতের কাছেই আছে দেখছি। 5 টাকার একটা কয়েন, দেখো এই ভেতরে কয়েন নাই, হ্যাঁ পুরো ঠিক আছে। এবার একটা কয়েন রাখলাম, এবার আমি কি করছি, এই কয়েনটাকে ঠিক ওই কাপের ওপরে রাখলাম। তাহলে পুরো সিস্টেমটা কি স্থিতিজাড্যে আছে? হ্যাঁ না না বলো? স্থিতিজাড্যে। আমি যদি এইভাবে দৌড়াই তাহলে কি আছে? গতিজাড্য, ঠিক তো? কিন্তু আমি চুপচাপ রেখেছি, দ্যাট মিনস এটা কি অবস্থায় আছে? স্থিতিজাড্য। এবার স্থিতিজাড্য থাকার জন্য এই কয়েনটা চুপচাপ থাকছে, এইটাও চুপচাপ, সব চুপচাপ। কিন্তু আমি যদি একটা এরকম করে টোকা মেরে দিই, তাহলে দেখো গতিজাড্য। তাহলে এই বস্তুটার মধ্যে একটা গতিজাড্য এলো, এই গতির জন্য পালিয়ে গেল, কিন্তু কয়েনটা কি চাইলো? নিজের স্থিতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করলো। তার জন্য কি হলো? সে এখানে পড়ে গেল, যতবার ইচ্ছা করবো ততবারই পড়বে, তাই না? তাহলে এই যে স্থিতিজাড্য আর গতিজাড্যের উদাহরণ, সেটা হয়তো তোমরা বইয়ে পড়েছো, এটা এখানে পসিবল। এখন তোমাদের জামা কাপড় যদি নোংরা থাকতো তাহলে পরে দেখাতে পারতাম আমি, যে আমরা যদি এরকমই একটা কম্বল নিই, কম্বলটাকে উপর থেকে টাঙিয়ে দিলাম আর জোরে জোরে বাড়ি মারছি, তাহলে দেখবো ধুলোগুলো নিচে নিচে পড়ছে। অবশ্য কারোর এত নোংরা কম্বল নয় নিশ্চয়ই, বা জামা কাপড় যেটা পরে আছে অবভিয়াসলি ধরে নিচ্ছি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন। কেন হচ্ছে তাহলে? এই কম্বল এর গায়ে অনেক সরু সরু ফাঁক বা ছিদ্র আছে, ঠিক তো? এই সরু ছিদ্র থাকার কারণে সেই জায়গাতে ময়লাও জমবে, কারণ তুমি হাঁটাচলা করছো, বা ধরো তুমি নোংরা পায়ে বেডে উঠে যাচ্ছ, যদি আমার মা তাতে খুব একটা ভালো চোখে দেখবে না তোমাকে, ঠিক আছে? তো ওই নোংরা পায়ে বেডে উঠে যাচ্ছ, বেড়াল টেরাল ঘাঁটছো, হয়ে চলে আসছে, বেড়াল চলে আসছে, সব রকম ঘটনা ঘটে, তোমার কম্বলটা অসম্ভব ময়লা হয়ে যাচ্ছে। সেই জন্য কি করে মাঝে মাঝে আমরা রোদ্রে দিই। কেন রোদ্রে দিই? শুধুমাত্র গরম করার জন্য নয়, ব্যাকটেরিয়া মারার জন্য, ঠিক আছে? এখন তাহলে এখানে প্রচুর ধুলো ময়লা জমে আছে, যদিও আমারটা নোংরাই আছে, হোয়াট এভার, ঠিক আছে? এবার এখানে যদি আমি জোরে বাড়ি মারি তাহলে কি হবে? এই কম্বলটা ধরো সরে গেল, কিন্তু কম্বলের ফাঁকে থাকা যে ধূলিকণাগুলো সেগুলো এখানে ভেসে ছিল, তাহলে ওই ধূলিকণাগুলো নিজের স্থিতিজাড্য বজায় রাখার চেষ্টা করবে, তার জন্য কম্বল সরে যাচ্ছে, কিন্তু ওই ধূলিকণাগুলো এখানে ধরে থাকছে। ধূলিকণাগুলো যেহেতু বাতাসে ভাসছে সেই মুহূর্তে, কেন? তাদের কি জাড্য আছে? স্থিতিজাড্য। সেই কারণে তারা অভিকর্ষের টানে কি হচ্ছে? নিচে পড়ে যাচ্ছে। আমি কি বোঝাতে পারলাম জিনিসটা? তাহলে এই হচ্ছে স্থিতিজাড্য। আর একটা উদাহরণ নিতে পারি, ধরো একটা বাস স্থির অবস্থায় আছে, বাস স্থির অবস্থায় আছে। এখন বাস যদি স্থির অবস্থায় থাকে তাহলে আমরা পুরোটাই কি অবস্থায় আছি? স্থিতিজাড্য, কারণ স্থির আছি তো। এবার বাস যদি হঠাৎ চলতে শুরু করে তাহলে সম্ভবত প্রথমে বাস চলবে মানে চাকা এগোবে। এবার চাকা এগোচ্ছে মানে আমার পাও তো যেহেতু মাটির সাথে বা বাসের তলদেশের সাথে সম্পর্ক যুক্ত, তাই আমার পাও আগের দিকে এগোতে চাইবে। কিন্তু আমার বডির ওপর ভাগ, এই অংশটা হাওয়ায় আছে বেশিরভাগটাই, বাতাসে, এই তোমার বাসের সাথে ডাইরেক্ট কানেক্ট নাই, তার জন্য পা সামনের দিকে এগিয়ে যেতে চাইবে। এই অংশটা স্থিতিজাড্য বজায় রাখার জন্য পেছনের দিকে এরকম করে হেলে পড়বে, তাই তো হয়? হ্যাঁ না বলবে? সেজন্য বাস হঠাৎ যদি চলতে শুরু করে, বা দেখবে বাইকের পেছনে যদি বসো, বাবা হট করে যদি তোমার পিক আপ দিতে দেবে, এরকম করে পেছনের দিকে সরে যাচ্ছে মনে হচ্ছে, তার কারণটা হচ্ছে এটাই যে বাইক আগাতে চাইছে, আমার দেহের উপরিভাগ আগাতে চাইছে না। কেন? স্থিতিজাড্যের জন্য। এইরকম গাদাগুচ্ছ উদাহরণ আছে, আর বলতে হবে না? 3টে উদাহরণই যথেষ্ট যে বোঝার জন্য হোয়াট ইজ স্থিতিজাড্য। আমি কি ক্লিয়ার করাতে পেরেছি? কনসেপ্টটা বোঝাতে পেরেছি? তাই হলো স্থিতিজাড্য। চলে আসি গতিজাড্যে। গতিজাড্য কাকে বলে? কোন বস্তু তার গতিশীল অবস্থা বজায় রাখার জন্য যে জড়তা লাভ করে তাকে বলে গতিজাড্য। আমি ফ্যানটা চালিয়ে দিলাম, এবার চালিয়ে দেওয়ার ফলে আমি ফ্যানের উপর একটা বল প্রয়োগ করলাম, আমি কি ঠিক? কেন? ইলেকট্রিক শক্তি যাচ্ছে ওর মধ্যে। এবার ধরো আমি ফ্যানটাকে বন্ধ করে দিলাম, বন্ধ করে দিলে ইনস্ট্যান্টলি বন্ধ হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু বন্ধ হলো না। কেন বন্ধ হলো না?
তাহলে যেহেতু ও গতিশীল আছে বলে ও তার গতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করছে। এটা কোন সূত্র বলছে আমাকে? প্রথম গতি সূত্র। তাহলে ও তার গতিশীল অবস্থা বজায় রাখছে বলে এখনো ফ্যানটা চলছে। এবার যদি আমি একটা বল প্রয়োগ করি ফ্যানটার উপর, তাহলে দেখবো ফ্যানটা থেমে যাচ্ছে। দেখো এই থেমে গেল, কেন? বল প্রয়োগ করলাম বলে, তাই না? বলটা না প্রয়োগ করলে ও চলতেই থাকতো, তাই না? সো গতিশীলতা বজায় রাখবে গতিজাড্য, তাই না? যেমন যে মেয়ে ছোটবেলা বা ছেলে ছোটবেলা থেকে পড়বে, সে চেষ্টা করবে সেই পড়ার স্টাইলটাকে ধরে রাখার, যে আমি ক্লাস 2তেও ফার্স্ট হয়েছি, 3তেও ফার্স্ট হয়েছি, পরপর ফার্স্ট হতে হতেই যাবো। যেমন ফর মাই সেলফ, আমি, তোমরা হয়তো চেনো না, আমি ক্লাস 5 থেকে 12 পর্যন্ত কোনদিন সেকেন্ডের মুখ দেখিনি। আই ওয়াজ অলওয়েজ ফার্স্ট ইন দ্য ক্লাস। তো আমি সেকেন্ড, এই 2 রোলটাকে আমি খুব ঘৃণা চোখে দেখি, কারণ আমার সারা জীবনে একটাই ভয় লাগতো যে আমি কোনদিন যেন 2 না হয়ে যাই। সো আমি চেষ্টা করেছিলাম, তো আমি চেষ্টা করে সফল হয়েছিলাম। সেক্ষেত্রে তোমরাও চেষ্টা করবে। এবং যারা আমার কাছে মোটামুটি ভৌত বিজ্ঞান পড়ছো, তোমাদের প্রাইমারি টার্গেট থাকবে ক্লাসে আর সাবজেক্টে যাই করো না করো, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, বাট ভৌত বিজ্ঞান পার্টে যেন তোমাদের নাম্বার ভালো থাকে। এটা হয়েওছে এবং এটা হতে থাকবে, চিন্তা নাই। ওকে, তাহলে গতিজাড্যের কনসেপ্ট বললাম, সেম চয়েস চলে এসে। তুমি বাসের ক্ষেত্রে তোমরা হয়তো অনেকে বাসে যাতায়াত করো, এবার বাস ধরো চলছে, শিখিয়েছে। সব বাস ড্রাইভার ভালো হয় না, কিছু কিছু বাস ড্রাইভার হারামজাদা টাইপেরও হয়, ঠিক আছে? এবার ক্লিয়ার? এবার ধরো বাস ড্রাইভার তো বাস চালাচ্ছে, ও মনে সুখে টানছে আর চালাচ্ছে, সুন্দর, ঠিক আছে? বাস ড্রাইভার তো এইটা ক্যাটাগরি। এবার নিজেকে প্লিজ ওই জায়গায় ইমাজিন করিও না যে আমি বাস ড্রাইভার, প্লিজ রিকোয়েস্ট, তুমি তার থেকে ভালো জায়গায় যাও। কিন্তু বাস ড্রাইভার কি খারাপ? খারাপ নয়, সবাই নিজে নিজের কাজ। যদি কেউ বাস না চালায় তাহলে আমরা যাবো কি করে? ঠিক আছে? তো আমি চাইবো যে আমরা আরো বেটার, গুড থেকে বেটারে যাও, বেটার থেকে বেস্টে যাও। তুমি যদি দেশে প্রাইম মিনিস্টার হতে চাও, কেন হও না ভাই? আরো হও। তুমি দেশে প্রাইম মিনিস্টার কেন, তুমি আরো বড় গোটা বিশ্বের প্রাইম মিনিস্টার হও। এবার তারপর আর কি হও জানো না, জানি না আমি, হোয়াট এভার। এবার ধরো সেই বাস ড্রাইভার বাস চালাচ্ছে, ভেরি গুড, বাস চালাচ্ছে, সুন্দর বাস চালাচ্ছে। এবার তুমি কি করেছো? সামনে অনেকে দাঁড়িয়ে আছো, ঠিক আছে? এবার বাস ড্রাইভার সামনে দেখছে একটা বুড়িমা পাস করছে, ঠিক আছে, আস্তে আস্তে করে টুটু করতে করতে করতে। ও কি করবে? সঙ্গে সঙ্গে ব্রেক দেবে, নাকি ও চাপা দিয়ে পালিয়ে যাবে? এরকম তো হবে না, ঠিক আছে? আমরা চাইবো না যে চাপা দিয়ে পালিয়ে যাক, হোয়াট এভার। তাহলে ও কি করবে? বাস চালাবে। এবার যখন ও বাসে ব্রেক প্রয়োগ করলো, দ্যাট মিনস গতিজাড্য থেকে কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? স্থিতিজাড্য, কারণ থেমে যাচ্ছে স্থিতিজাড্য। এবার যখনই সে স্থিতিজাড্যে চলে আসছে, তার মানে আমার পা আগে থেমে যেতে চাইছে, এবার পা থামছে, কিন্তু বডি কি থামতে চাইছে? বডি তো সামনের দিকে এগোতে চাইছে, কারণ বডির উপর তো একটা ফোর্স ছিল সামনের দিকে। তাহলে পা পেছনে, বডি এইভাবে চলে যাবে। তাহলে বডি এইভাবে চলে যায়, সামনে যে আছে তার ঘাড়ে গিয়ে এরকম ধুমধুম করে পড়বো। এবার আমি ছেলে যদি মেয়ের গায়ে পড়ি তাহলে তো একটা বাজে ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে? হোয়াটএভার। সো তোমরাও দেখবে সেই কারণে আমরা সামনের দিকে ঝাঁপিয়ে পড়ি, তাই না? ঠিক আছে, হাউমাউ করে একদম ঝাঁপিয়ে পড়লাম যে ঠিক আছে। সো এটা আমার দোষ নয়, ঠিক আছে? এটা আমার দোষ নয়, অ্যাকচুয়ালি দোষ বাস ড্রাইভারের, দোষ ফিজিক্সের, কারণ ফিজিক্স এগুলো করাচ্ছে, আমি কিছুই করতে চাইছি না, তাই না? এবার বাস স্মুথলি চলছে, তাও তুমি এরকম করে ধাক্কা মারছো গিয়ে, তখন মেয়েদেরও কাজ হবে একটা সেফটি পিন নিয়ে রাখা, যে এরকম করে ধরে থাকা, বা কম্পাসটাকে নিয়ে এরকম করে দাঁড়িয়ে থাকা, ঠিক আছে? সেগুলো চলন্ত বাসে করতে যাওয়া উচিত নয়, কারণ সেখানে তো তোমার দোষ হবে না, অ্যাকচুয়ালি ফিজিক্সের দোষ। সো ফিজিক্সকে আমি খুব মাঝে মধ্যে, দেখো আমার তো সেরকম বন্ধু বান্ধব নেই কেউ, তো কিছু হলে আমি ফিজিক্সকে আগে দোষারোপ করি। ধর আমি কোনো জিনিস নিয়ে যেতে পারছি না, আমি উদুম রাগ ঝাড়ছি, এই গ্র্যাভিটি কেন আসিস, এই জিনিসটাকে নিয়ে যেতে পারছি না, হ্যাঁ তুই যদি না থাকতিস তাহলে কত ভালো, আমি এটাকে স্মুথলি নিয়ে চলে যেতে পারতাম, ঠিক আছে? হোয়াট এভার। এবার আমাকে তুমি পাগল বলতে পারো, হোয়াট এভার। আমি কি পুরো টপিকটা বুঝতে পারলাম? প্রথম গতিসূত্র। এবার বলো, পড়া বুঝতে পারছি, পড়া ভালো লাগছে নাকি পড়া একদমই বোরিং লাগছে? লাগছে না তো? ঠিক আছে, বোরিং লাগলে আমাকে বলবে, আরো তোমার ভালো করে দেবো, হোয়াটএভার। প্রথম গতিসূত্র পর আসবো আমরা দ্বিতীয় গতিসূত্র। দ্বিতীয় গতিসূত্র কাকে বলে, কে বলবে দেখি? আহিতাগ্নি বলো, বলে গেছো? আচ্ছা, আর কেউ? দ্বিতীয় গতিসূত্র বলো, ত্রিধা বলো, বসে বলো, বসে বলো, সম্মান দাও, অসুবিধা নেই, মনে মনে সম্মান দাও, বলো। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, বল যেদিকে প্রযুক্ত হয় বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে। একদম ঠিক বলেছে, যে কোন বস্তুর উপর প্রযুক্ত বলের মান তার ভরবেগের, এবার ভরবেগ তো আমরা জানি না, তাহলে আমরা দ্বিতীয় গতিসূত্র থেকে একটা জিনিস জানতে পারি, কি সেটা? ভরবেগ, হ্যাঁ না না বলো? তাহলে ভরবেগ জানতে পারি। তাহলে কোন বস্তুর উপর প্রযুক্ত বলের মান, তাহলে আমরা বলের মানও জানতে পারবো, হ্যাঁ না না বলো? তাহলে আমরা দুটো জিনিস জানতে পারি, একটা হচ্ছে ভরবেগ আর বলের মান। এই দুটো জিনিস আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে জানতে পারবো। তাহলে সূত্রটা এরকম হচ্ছে, কোন বস্তুর উপর প্রযুক্ত বলের মান তার ভরবেগের
পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেদিকেই হয়। উদাহরণ দিচ্ছি, বল কাকে বলে এক্ষুনি বললাম, যে বস্তুকে স্থিতিশীল থেকে গতিশীল, গতিশীল থেকে স্থিতিশীল করে। ধরো আমি এখানে এই পেনটার উপর একটা বল প্রয়োগ করছি, আমি যদি আস্তে বল প্রয়োগ করি তাহলে বস্তুটা এখান থেকে অল্প পথ যাবে। আমি যদি জোরে বল প্রয়োগ করি তাহলে বস্তুটা আরো দূরে যাবে। তার মানে আমার এই যে বলের মান, ঠিক আছে, এই প্রযুক্ত বলের মান কার উপর নির্ভর করছে? কত জোরে বস্তু যাচ্ছে। ইজ ইট ট্রু? মোটামোটা করে ভাবো, এই জোরে যাওয়াটাকে আমরা ফিজিক্সের ভাষায় বা এই জায়গাটায় বলবো ভরবেগ। চলে আসি ভরবেগ কাকে বলে। ভরবেগের মধ্যে দেখো দুটো কথা আছে, ভর এবং বেগ। তাই ভরবেগ বলতে বোঝায় ভর ও বেগের গুণফল। তাহলে ভরবেগের যদি সংজ্ঞা বলতে চাই আমাকে, ভরবেগ কাকে বলে, তাহলে ভর ও বেগের সমন্বয়ে কোন বস্তুতে যে গতি ও ধর্মের সৃষ্টি হয় তাকে বলা হয় ভরবেগ। তাহলে রিপিট, ভরবেগ কাকে বলে? তাহলে ভর ও বেগের সমন্বয়ে কোন বস্তুতে যে গতি ও ধর্মের সৃষ্টি হয় তাকে ভরবেগ বলে। তাহলে ভরবেগ কাকে বলছি? ভর ও বেগের সমন্বয়ে কোন বস্তুতে যে গতি ও ধর্মের সৃষ্টি হয় তাকে বলা হয় ভরবেগ। অর্থাৎ ভরবেগ একে আমরা পি চিহ্ন দ্বারা লিখবো, মনে রাখবো, পি সমান হবে ভর গুণিত বেগ। ঠিক আছে, অনেকের মধ্যে দেখছি খাতার প্রচলনটা বোধহয় নেই, তাই চেষ্টা করবে খাতা বের করে যা বোর্ড ওয়ার্ক হচ্ছে সব লেখা, নালে আমি রুষ্ট হয়ে যাই, রুদ্রদেবের মতো প্রলয় নিয়ে আসতে বাধ্য হব। তো দরকার নাই, লিখতে থাকো। খাতা আনোনি? খুব ভালো, গায়ে হাতে লিখে নাও, ট্যাটুর মতো হয়ে যাবে। চলো, তাহলে ভরবেগ কাকে বলে? ভর ও বেগের সমন্বয়ে কোন বস্তুতে যে গতি ও ধর্মের সৃষ্টি হয় তাকে বলা হয় ভরবেগ। ভরবেগ সমান কি লিখলাম আমরা তাহলে? ভর গুণিত বেগ। ভরবেগের একক কি হবে? একক দেখো, ভরবেগের একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে গ্রাম সেমি পার সেকেন্ড। ভরের সিজিএস পদ্ধতিতে একক কি হয়? গ্রাম। আর বেগের একক কি হয়? সেন্টিমিটার পার সেকেন্ড। তেমনি এসআই পদ্ধতিতে হবে কি তাহলে? কেজি মিটার পার সেকেন্ড। মাথায় রাখবো, সিজিএস পদ্ধতিতে ভর বেগের একক হচ্ছে গ্রাম সেমি পার সেকেন্ড এবং এসআই পদ্ধতিতে ভর বেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। ভরের একক কেজি, বেগের একক মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এই হলো মোটামুটি ভরবেগ। এখন কোন বস্তুর ভরবেগ কে আমরা ভর গুণিত বেগ দ্বারা লিখছি, এটা হচ্ছে আমার সূত্র বা ফর্মুলা। এখন বলো, ভর ও বেগের সমন্বয়ে কোনো বস্তুতে যে গতি ও ধর্মের সৃষ্টি হয় তাকে ভরবেগ বলে। এখন আমরা যদি দেখতে চাই ভরবেগ, তাহলে ভরবেগ মানে ভর আর বেগের গুণফল। তাহলে কোনো বস্তু যদি ভর বেশি হয়, বেগ বেশি হয়, তাহলে তার ভরবেগ বেশি হবে, তাই না? উদাহরণ দিচ্ছি, ধরো একটা ট্রাক, ঠিক আছে, একটা ট্রাক আঁকতে পারি না আমি, এইরকম টাইপ সব ট্রাক, হোয়াট এভার, কি হয়ে গেল জানি না, ঠিক আছে, ট্রাক কি হয়েছে, ঠিক আছে, ট্রাক। এবার ট্রাক চলছে ধরো 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, আর ট্রাকটার ওজন কত? ধরো 1000 কেজি। প্রচুর চিকেন নিয়ে যাচ্ছে, চিকেন খেতে পছন্দ করি, 1000 কেজি, ঠিক আছে। আর কি হচ্ছে? একটা বাইক যাচ্ছে, এবার বাইক তো আঁকতে পারবো না, ওই আমি 2 চাকা এঁকে দিচ্ছি, এটা হচ্ছে বাইক। নাও, এই জানি না কি হয়ে গেল, ধরো এটা একটা বাইক। এই বাইক যাচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে। এই লাস্ট বেঞ্চ দেখতে পাচ্ছ তো কি আঁকা হচ্ছে? হ্যাঁ, এবার একটা বাইকের ভর কতটা হতে পারে? একটা বাইকের ভর কতটা হতে পারে? খুব বেশি হলে 100 কেজি, 200 কেজি, আমি ধরে নিলাম 200 কেজি। এই সিস্টেমে তুমি যদি তোমার বুদ্ধি কাজে লাগাও, ফিজিক্স না কাজে লাগাও, তাহলে বলো তো কাকে থামাতে বেশি কষ্ট হবে, ট্রাককে না বাইককে? ট্রাককে থামাতে বেশি কষ্ট হবে। কেন বেশি কষ্ট হবে? কারণ তুমি বুঝতে পারছো স্যার, এর ওজন ভর অনেক বেশি। থামানোটা কি এক প্রকারের বল? হ্যাঁ না না বলো? থামাতে হবে, গতিশীল থেকে কি করতে হবে?
স্থির, তাহলে কি কাজে লাগে? বল। তাহলে এখানে বলের পরিমাণ কি লাগলো? বেশি। দেখো দুজনের বেগ সমান কিন্তু ভর কি আলাদা, তাহলে এর ভরবেগ আর এর ভরবেগ কি আলাদা। যার ভরবেগ বেশি তাকে থামাতে বেশি বল প্রয়োজন হলো। সেই জন্য আমরা কি বলছি যে কোনো বস্তুর বলের মান ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক। এই জায়গা থেকে সিস্টেমটা আসে। বুঝতে পারলাম জিনিসটা? পরে আরো বোঝাচ্ছি আমি। ঠিক আছে, তাহলে ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক, অর্থাৎ ভরবেগ মানে আমরা কি পেলাম? তাহলে ভর আর বেগের গুণফল। ভর আর বেগের কি পেলাম? গুণফল। অর্থাৎ কোন বস্তুর ভর, তোমার ভর কত? 50 কেজি, তুমি কত বেগ নিয়ে দৌড়াচ্ছ? 10 মিটার পার সেকেন্ড, তাহলে তোমার ভরবেগ কত হবে? 50 গুণিত 10, 500 মিটার পার সেকেন্ড। তাহলে তোমার ভর কত? 50 কেজি। আর তোমার বেগ কত? তুমি দৌড়াচ্ছ, পিছনে কুত্তা তাড়া করেছে, 10 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে তোমার ভরবেগ কত হবে? তোমার ভরবেগ হবে 50 গুণিত 10 সমান 500 মিটার পার সেকেন্ড। তোমাদের অনেকে ভাবছো হয়তো কি স্যার কি সুন্দর, জলই কি সুন্দর না? যখন পড়া ধরবো তখন কিন্তু এই রূপ আমার দেখতে হবে না। পড়া ধরার সময় অন্য রূপে আমাকে তুমি খুঁজে পাবে, তখন আমি জমের থেকেও খুব খারাপ। তাই আমার দুটো সত্তা সবসময় কাজ করে। এখন তুমি যা মন যায় জিজ্ঞেস করো, সব হাসি খুশি উত্তর দিয়ে দেবো, কিন্তু যখন পড়া ধরবো তখন কিন্তু আমার পড়া চাই। পড়া করে আসবে তো? হ্যাঁ ঠিক আছে, এত ভয় দেখানোর কি আছে, না করে আসবো সেদিন দেখবেন। হোয়াট এভার, চলো শুরু করি আমরা। ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম ভরবেগ কি জিনিস। তাহলে ভরবেগ পুরো কনসেপ্টটাকে ক্লিয়ার করাতে পারলাম। ভরবেগ কি? ভর আর বেগের সমন্বয়ে তৈরি একটা গতিশীল বস্তুর ধর্ম। তাহলে আমার যদি কোশ্চেন দেয় ভরবেগ কাকে বলে, দেবে না যদিও বা, সিলেবাসের বাইরেই আছে, তাও পারবো কি উত্তর লিখতে? আমরা পারবো নিশ্চয়। ঠিক আছে, তোমাদের বই পড়ালে বুঝতে পারবে তোমাদের সিলেবাসে কি আছে। তোমাদের সিলেবাসে আছে এইটুকু, আমি পড়াচ্ছি এতটা। ঠিক আছে, কেন? কারণ এগুলো দরকার। এইখান থেকে তোমাদের বিল্ড আপ করবো 9-এ গিয়ে। 9-এ তোমরা দেখবে এগুলো পড়তে তোমার তখন মনে হবে স্যার এগুলো সব 8-এ পড়ে নিয়েছি, কিন্তু 8-এ এগুলো আছে। কেমন ভাবে আছে বলতো? খুব বদমাইশি ভাবে আছে, টাচ করে দিয়ে চলে গেছে। আচ্ছা ভরবেগ, ঠিক আছে লিখে দিলাম একটা কথা, কোন এক জায়গায় ভরবেগ কথাটা লিখে দিয়েছে, এবার তোমাকে তো সেটা পড়তে হবে, না পড়লে তো নয়। ব্যাপারটা কি বুঝতে পারলাম? ওকে, তাহলে ভরবেগ সম্বন্ধে জানতে পারলাম। এবার পড়ে রইলো কি? বলের মান। এবার আমরা তাহলে বলের মান বার করবো। লেখো বলের পরিমাপ সংক্রান্ত সমীকরণ। বলের পরিমাপ সংক্রান্ত সমীকরণ, এটা মেটাবো, তোমরা তাদের একটু কেন এই ছকটা করেছো তো? ছকটা কিন্তু খুব জরুরি। ছক এখনো কমপ্লিট হয়নি, আরো হবে, আস্তে আস্তে পড়াচ্ছি, পুরো নিউটনটাকে আমি পড়াচ্ছি। নাও তোমার পেজ লাগলে আরো নাও। বাদিকটা হয়েছে বাবু? জল খেতে পারবে? জল খাওয়ার জন্য জিজ্ঞেস করবে না, জল খেয়ে নেবে, কারণ জল খুব প্রয়োজনীয় জিনিস। আমাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই, তুমি জল খেয়ে নেবে। খাবার দাবার খাওয়ার আগে জিজ্ঞেস করিও, তাহলেই হবে। কোচিং এ যদি বা খাওয়া দাওয়া যাবে না, কোচিং কিন্তু দেওয়ালে লিখবে না কিচ্ছু, বেঞ্চে যেন কিছু না লেখো। তুমি কলম্বাস নয়, তোমার নাম সব জায়গায় লিখে রাখবে, ঠিক আছে? কলম্বাসের নাম শুনেছো তো? আমেরিকা আবিষ্কার করেছিল। তুমি এবার কোচিংটা আবিষ্কার করো না, এখানে নিজের নাম, ওখানে নিজের নাম, ওখানে নিজের নাম, তাই না? সব জায়গায় লেখার দরকার নাই। কোচে দেখো সিসিটিভি হচ্ছে, যদি কোচ দেখাচ্ছি বেঞ্চে লেখা, কপালে খুব দুঃখ আছে, বলে দিলাম। একজনকে ধরবো না, পুরো বেঞ্চের সবাই সদস্যকেই ধরবো আমি, তোরা সবাই লোকে পিটা, না আমি তোদের সব কটাকে পিটাবো। হয়েছে? বাদিক পিটালাম, লিখবো। তাহলে ভরবেগ মানে কি? ভর ইন্টু বেগ, হ্যাঁ না বল? ভরবেগ মানে ঠিক তো? ওকে, ধরি m ভরের একটি বস্তু u বেগে চলছে। তাহলে ধরো এটা একটা বস্তু যার ভর কত বললাম? m। ভর কাকে বলে জানো তো? 7-এ পড়েছো? বলো তো বাবু আহিতাগ্নি, ভর কাকে বলে? হ্যাঁ সাবাস, যাই জিজ্ঞেস করবেন স্যার ভুলে গেছি। সমৃদ্ধ, ভর কাকে বলে? এই তো সাবাস। আর কেউ?
পেটে আসছে মুখে বলতে পারছি না, হাঁ করলে দিয়ে বন্ধ করে দিলে যে কি ব্যাপার, না থাক। কোন বস্তুর মধ্যে যতটা পরিমাণ পদার্থ থাকে তাকে বলা হয় তার ভর, ঠিক আছে? যতটা পরিমাণ ম্যাটার থাকে তাকে বলা হয় তার মাস। ক্লিয়ার? যদি বা এটা সংজ্ঞা নয়, এর আরো ভালো সংজ্ঞা আছে, 10-11 বোঝাবো। আমাকে এমএসসি যখন আমি ভাইবা দিয়েছিলাম তখন এই কোশ্চেনটা করা হয়েছিল, আমাকে ভর কাকে বলে। বাবু এমএসসি থেকে জিজ্ঞেস করছে ভর কাকে বলে, তখন যদি দাঁত কেলিয়ে যেতাম না যে ভর কাকে বলে পারি না, ওখানে জুতো ছুলে মারতো। তুই এমএসসি পড়ছিস ফিজিক্সে, তুই ভর কাকে বলে জানিস না? তাহলে একটা বস্তু কি বেগে চলছে? ইউ বেগে চলছে, ঠিক আছে? ইউ এখানে অ্যালফাবেট নয়, ইউ এখানে কি? বেগ। এবার ধরো একটা ফুটবল, তোমরা যারা ফুটবল খেলো বা দেখো, ধরো ইউ বেগে চলছে, আমি গিয়ে এরকম করে আরো জোরে বল মেরে দিলাম, হতে পারে তো? হয়তো হতে পারে তো। তাহলে এর উপর একটা আমি বল প্রয়োগ করলাম এফ, আমি কি বোঝাতে পারলাম? বস্তুটির উপর এফ বল টি সময় ধরে ক্রিয়া করায় তার বেগ হয় ভি। এই লাইনটা বোঝো। তাহলে ফুটবলটা তো চলছিল, আমি তার উপর কি বল প্রয়োগ করলাম? এফ নামক একটা বল প্রয়োগ করলাম। এবার বলো ফুটবলের মধ্যে যদি আমি একটা বল প্রয়োগ করি তার বেগ বাড়বে না বাড়বে না? অবভিয়াসলি বাড়বে স্যার। তাহলে এফ বল প্রয়োগ করায় তার বেগ বাড়লো, বেড়ে কত হলো? ভি। এতদূর কি বুঝাতে পেরেছি আমি? এতদূর কি বুঝাতে পেরেছি? তাহলে এই বস্তুটার বেগ হলো কত? ভি। কত সময় ধরে বলটা কাজ করলো? টি সময়। হ্যাঁ না না বলো। ঠিক বুঝাতে পেরেছি আমি? বুঝাতে পেরেছি? তাহলে এখন প্রাথমিক ভরবেগ কত হবে? প্রাথমিক ভরবেগ মানে এই জায়গাটায়, হ্যাঁ না বলো। বস্তুর বেগ কত ছিল? ইউ। ভর কত ছিল? তাহলে প্রাথমিক ভরবেগ, কেন ভরবেগ মানে কি? ভর ইন্টু বেগ। অন্য বুঝতে পারছি? ভরবেগ মানে কি? ভর ইন্টু, তাহলে ভরবেগ এম ইউ। অন্তিম ভরবেগ কত বলো? অন্তিম বেগ কত? ভি। ভর কত? এম। অন্তিম ভরবেগ এম ভি। বুঝতে পেরেছি আমি? তাহলে বলো ভরবেগের পরিবর্তন কত? পরিবর্তন মানে কি করতে হয়? বাদ দিতে হয় নাকি? ভরবেগের পরিবর্তন তাহলে কি আমরা এম ভি মাইনাস এম ইউ লিখতে পারবো? হ্যাঁ না না বলো। লিখতে পারবো তো? ভরবেগের পরিবর্তনের হার, এই যে হার মানে গলার হার নয়, হার মানে হচ্ছে 1/সময়। ফিজিক্সের ভাষায় হার কথাটার মানে হচ্ছে 1/সময়, যাকে ইংলিশে বলা হয় রেট, RATE। রেট মানে বাই টাইম। তাহলে আমরা এখানে বলবো যে কোন বস্তুর হার মানে কি লিখলাম? 1/সময়। তাহলে তুমি বলো ভরবেগের পরিবর্তনের হার, তাহলে এর সাথে কি করতে হবে? 1/সময় গুণ করতে হবে। হ্যাঁ না না বলো। বুঝতে পারলাম ব্যাপারটা? বা সময় দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। আমি কি এটা বোঝাতে পেরেছি? হার মানে কি? 1/সময়। তাহলে ভরবেগের পরিবর্তন তো এটা, যদি পরিবর্তনের হার বার করতে চাই কি দিয়ে ভাগ করব? সময় দিয়ে। বলো কে বুঝতে পারোনি? কি বলো? পরিবর্তন তোমার 5 বছর আগে বয়স কত ছিল? 5 বছর আগে বয়স কত ছিল? 10। এখন কত? 15? 14? 9 ছিল। তোমার বয়সের পরিবর্তন কত হলো? কি করে বার করলা? তাহলে পরিবর্তন করলে কি করব? বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? পেরেছি বুঝতে? বসো। পরিবর্তন মানে আমরা মাইনাস দিয়ে বোঝাই যে এতটা পরিবর্তন হলো। তুমি ফার্স্ট টার্মে পেয়েছিলে 20, এবার পেলে 30, তোমার নাম্বারের পরিবর্তন কত হলো? 10। বুঝতে পেরেছি ব্যাপারটা? তাহলে ভরবেগের পরিবর্তনের হার, হার মানে কত হবে তাহলে? 1/সময়। তার মানে এম ভি মাইনাস এম ইউ বাই কি লিখবো? সময়। সময় এখানে কত বাবা বলো, আমি ঠিক বোঝাতে পেরেছি ব্যাপারটা? সময় এখানে কত? টি। তাই কি দিয়ে ভাগ করলাম? এতদূর কি ক্লিয়ার? অঙ্ক যদি একটু ভালো করে করো তাহলে কমনের ব্যাপারটা বুঝতে পারবে যে এম এখান থেকে দেখো চোখে দেখা যাচ্ছে, কমন যায়। তাহলে ভি মাইনাস ইউ বাই টি হবে এতদূর পর্যন্ত। চলো এবার 7 এর জিনিস জিজ্ঞেস করবো তোমাদেরকে। এই মরেছে এসব আবার কেন?
ক্লাস 7-এর সময় ও গতি বলে একটা অধ্যায় ছিল, সুন্দর অধ্যায়। সেখানে বেগ ছিল, সেখানে দূরত্ব ছিল, সরণ ছিল, ত্বরণ বলে একটা কথা ছিল। চলো বলো ত্বরণ কাকে বলে, মনা বলো দেখি। নিবেদিতা, হ্যাঁ নিবেদিতা তো বলো। সময়ের সঙ্গে সঙ্গে কোনো বস্তুর বেগের পরিমাণকে এই পরিবর্তনের পরিমাণকে বলা হয় ত্বরণ। ঠিক আছে, ও অনেকটাই কাছাকাছি গেছে, বসো। বেগ পরিবর্তনের হার, বেগ পরিবর্তনের হার। তাহলে আমরা ত্বরণ বলতে এখানে কি বুঝবো, এখানে লিখছি ত্বরণ কাকে বলে না, তো বেগ বৃদ্ধির হার। কি বললাম কথাটা, বেগ বৃদ্ধির হার। চলে আসো এখানটাতে, এখানে চলে আসো। আচ্ছা এখানে কি তোমার মনে হচ্ছে বেগ বাড়ছে, হ্যাঁ না না বলো, বেগ বাড়ছে তো। আচ্ছা কতটা বেগ বাড়লো, আগে ছিল স্যার ইউ, এখন হলো কত ভি, তাহলে বেগ বাড়লো কতটা, ভি মানে সঠিক। তাহলে আমি যদি ত্বরণ লিখতে চাই, ত্বরণ মানে কি বেগ বৃদ্ধির হার। 7-এ এই কথাটাই তোমাদের স্যার বুঝিয়েছেন, না বোঝালে পরে তোমাদের দোষ, স্যারের দোষ নয়। তাহলে ত্বরণ মানে বেগ বৃদ্ধির হার, ঠিক তো, বেগ বৃদ্ধির হার, এটাকে ত্বরণ বলবো আমরা। যদি না জেনে থাকো জেনে নাও, স্যার বলেছে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে বাবা, ঠিক আছে ক্লিয়ার। তাহলে এখানে তোমার কতটা বেগ বৃদ্ধি হচ্ছে বাবু দেখো ভালো করে, আগে বেগ কত ছিল ইউ, পরে বেগ কত হলো, বৃদ্ধি কত হলো, আর হার মানে কি বলেছি, সময় কত, তাহলে কি দিয়ে ভাগ করবো, দেখো তো এটা হবে কিনা। এই ফর্মুলাটাই আশা করি 7-এর স্যার তোমাদের পড়িয়েছেন, কিন্তু জানি না পড়াইনি, বাদ দাও। তাহলে ত্বরণ মানে বেগ বৃদ্ধির হার, বেগ বৃদ্ধি কতটা হলো এখানে ভি মাইনাস ইউ, আর হার মানে কি 1/, সময়, সময় যায় কি লিখলাম টি। ত্বরণকে ইংলিশে বলা হয় অ্যাক্সিলারেশন, ত্বরণের ইংলিশ হচ্ছে অ্যাক্সিলারেশন, তাই ত্বরণকে আমরা ছোট করে এ দিয়ে লিখি। তাহলে এ মানে কত হবে ভি মাইনাস ইউ বাই টি। এটা কি বোঝাতে পেরেছি আমি, বলো এটা কি বোঝাতে পেরেছি, ক্লিয়ার হয়েছে সবার, ওকে। তাহলে এই জায়গাটাই লেখো তো একটু, চোখে দেখাটা কেমন হচ্ছে, ভি মাইনাস ইউ বাই টি, 2 সেকেন্ড আগে মনে হচ্ছে এটা দেখলাম। এটা মানে কি ত্বরণ, ত্বরণকে কি দিয়ে লিখি, তাহলে এটা কি আমি এম এ লিখতে পারবো, হ্যাঁ না না বলো, এত দূর বোঝাতে পেরেছি আমি। তাহলে এর ব্র্যাকেটে একটা কথা আমরা লিখবো, যেহেতু স্যারকে বোঝাতে হবে, স্যার অন্ধ, যে ভি মাইনাস ইউ বাই টি মানে ত্বরণ হয় স্যার, বলে আমি এটা লিখেছি। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা, বোঝাতে পেরেছি এত দূর পর্যন্ত, বোঝনি বোঝনি, তো এরকম করো, এরকম করো না। তাহলে ভরবেগের পরিবর্তনের হার কি পেলে তুমি, এম এ। চলো এবার তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা একটু মনে করো, কি বললো মেয়েটা এখনই বা ছেলেটা, যে ভরবেগের পরিবর্তনের হার, এটাই তো, এটাই তো ভরবেগের পরিবর্তনের হার, এটা ভরবেগের পরিবর্তনের হার, দেখো তো তাই বেরিয়েছে কিনা, এটা ভরবেগের পরিবর্তনের হার বেরিয়েছে। তাহলে ভরবেগের পরিবর্তনের হার মানে কি এম এ, ঠিক তো, কার সাথে সমানুপাতিক, প্রযুক্ত বল, আর প্রযুক্ত বল কত আমার, ঠিক তো। তাহলে এখানে কি লিখবো, এখানে জায়গা হবে, এখানে লিখবো নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে, ঠিক তো, কারণ নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা আমাকে বলে দিচ্ছে, নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। আমি কি ঠিক বোঝাতে পারছি, কার সাথে সমানুপাতিক হবে, প্রযুক্ত বল, প্রযুক্ত বল কত তোমার এফ, তাই এফ সমানুপাতিক এম এ। এতদূর ঠিক আছে, এতদূর ঠিক আছে। এই চিহ্নটাকে বলা হয় সমানুপাতিক চিহ্ন, চিহ্নটাকে বলা হয় সমানুপাতিক চিহ্ন, ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা, তাই এটাকে বলবো আমরা সমানুপাতিক চিহ্ন। এখন এই সমানুপাতিক চিহ্ন তুলে দিলে একটা ধ্রুবক বসানো যায়, ঠিক আছে, একটা ধ্রুবক বসানো যায়। আমি এই জায়গাটায় লিখছি, এই জায়গাটায় এখানে লিখছি, সমানুপাতিক চিহ্ন তুলে দিলে একটা ধ্রুবক, মানে ধরো আমি কথা মানে বলছি, কথা মানে বলছি, ধরো আমি কথা মানে বলছি যে বল সমানুপাতিক ত্বরণ, ধরো আমি লিখছি এটা আছে, এটা কি চিহ্ন, সমানুপাতিক। তাহলে আমরা লিখবো বল সমান, সমানুপাতিক তুলে কি লিখলাম সমান, তার সাথে একটা ধ্রুবক গুণ করব ইনটু ত্বরণ হবে, বুঝাতে পারলাম ব্যাপারটা। এবার এই ধ্রুবকটা কি হতে পারে তুমি তোমার মতো করে নিতে পারো, এ বি সি ডি যা অক্ষর লিখতে পারবে। নিউটন কে নিয়েছিল, কে, নিউটন কি নিয়েছিল কে, তাই আমরাও কি লিখবো এফ সমান কে ইনটু এম এ, বুঝতে পারলাম। সো ধ্রুবকটা কি হলো
কে। দেখো এইখান থেকে আসছে সমানুপাতিক তুলে সমান ইন্টু ধ্রুবক, দেখো একই রকম লিখেছি আমি, কিন্তু বুঝতে পেরেছি ব্যাপারটা, বুঝতে পেরেছি ব্যাপারটা। তাহলে পরে এফ সমানুপাতিক পাওয়া গেল কে, এফ সমান কে ইন্টু এম এ। ঠিক আছে, আর ঠিক আছে, জিজ্ঞেস করে নিও, ভয়ের কোনো কারণ নাই যে স্যার বলবেন, আমি সব বলে দেবো উত্তর। কালকে না পারলে তোমার কষ্ট আছে কপালে, তাই তুমি আজকে যা মন যায় জিজ্ঞেস করো। তুমি যদি বলো স্যার হাতি কি গাছে চাপতে পারে, আমি বলবো হ্যাঁ চাপতে পারে, পরেরটাই দেখো। চলো এখন যদি, যদির কথা নদীতে ফেলো, বাট যদি এম সমান 1, এ সমান 1 এবং এফ সমান 1 হয়, বলতো এই সমীকরণে এম এর মান 1, এ এর মান 1 আর এফ এর মানও যদি 1 হয়, তাহলে কে এর মান কত হবে? 1ই হবে। তাহলে অতএব কে সমান কত হবে? 1। অতএব এফ সমান কত লেখা যাবে? এম এ। এইটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ। তাহলে এটা হলো নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ, সবাই কি দেখতে পাচ্ছ? এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ, ক্যাপিটাল এফ সমান এম এ। বুঝতে পারলাম? তাহলে এটাই হলো নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ, ক্যাপিটাল এফ সমান এম এ। ক্লিয়ার করতে পেরেছি সকলকে? ক্যাপিটাল এফ সমান এম ইন্টু এ হবে, ভিডিওতে দেখা যাচ্ছে না, এফ সমান হবে এম এ। বলো এই প্রমাণটা সকলে বুঝতে পেরেছো? আমি যদি পরের দিন প্রমাণটা করতে দিই পারবো? পর পর স্টেপ ওয়াইজ পারবে? তার জন্য এই প্রমাণটা বাড়িতে 2 বা 3 বার প্র্যাকটিস করবে, তাহলে পরে পারবে। এখানে কি আসতে পারে প্রশ্নটা? প্রশ্নটা এইভাবে আসবে, নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করো, তাহলে এইটা দেবে। বা বল পরিমাপক সমীকরণটি প্রতিষ্ঠা করো, তাহলে এটা হবে বল পরিমাপ করার সমীকরণ, এফ সমান এম এ। ক্লিয়ার? আমি বাঁ দিকটা মিটাবো এবার, হয়েছে এতদূর? তাহলে আমরা দেখলাম প্রযুক্ত বল এফ সমান এম এ। আচ্ছা এম মানে কি রে? বস্তুর ভর, হ্যাঁ না না বল। আর এ মানে কি? তাহলে আমরা বলতে পারি প্রযুক্ত বল সমান কি? ভর ইন্টু, এটাই বোধহয় 7-এ পড়েছো নাকি? তাহলে প্রযুক্ত বল সমান ভর ইন্টু ত্বরণ। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রযুক্ত বল সমান ভর গুণিত ত্বরণ, এটা মাথায় রাখবো আমরা। প্রযুক্ত বল সমান ভর গুণিত ত্বরণ। তাহলে প্রযুক্ত বল সমান পেলাম আমরা ভর গুণিত ত্বরণ, এটা মাথায় রাখবো আমরা। বুঝতে পারছিস মনা, নাকি বুঝতে পারছো না? বোঝা যাচ্ছে সবাই? আই থাকলে ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো সমৃদ্ধ? এবার লেখো বলের একক, এবার লেখো বলের একক। এগুলো সব নোটসে পাবে, চিন্তা করো না, কিন্তু খাতায় লিখতে হবে সব। বলের 2 রকমের একক হয়, একটা হচ্ছে পরম একক, এটা আগে বোঝাচ্ছি। বলের পরম একক, এটা আগে বোঝাচ্ছি আমি, বলের পরম একক। ঠিক আছে? সিজিএস পদ্ধতিতে বলের পরম একক, সিজিএস পদ্ধতিতে বলের পরম একক হচ্ছে ডাইন। সিজিএস পদ্ধতিতে বলের পরম একক হচ্ছে ডাইন, ঠিক আছে? সিজিএস পদ্ধতিতে বলের পরম একক হচ্ছে ডাইন। এবার দেখো বলের পরম একক ডাইন, বল মানে ভর গুণিত ত্বরণ। তোমরা 7-এ পড়েছো ত্বরণের সিজিএস একক। কে পারবে ত্বরণের সিজিএস একক? কে পারবে ত্বরণের সিজিএস একক? বলো। সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, সিজিএস যেহেতু। আর এসআইটা কি হবে তাহলে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ মানে তাহলে সেমি পার সেকেন্ড স্কোয়ার। আর ভরের একক কি হয়? গ্রাম। সেই জন্য আমরা লিখবো 1 ডাইন সমান 1 গ্রাম ইন্টু 1 সেমি বাই সেকেন্ড স্কোয়ার। সেই জন্য আমরা লিখবো 1 ডাইন সমান 1 গ্রাম ইন্টু 1 সেমি বাই সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে? এবার তার নিচে সংজ্ঞাটা লিখে নাও, তার নিচে সংজ্ঞাটা লিখে নাও। লেখো 1 গ্রাম ভরের কোনো বস্তুতে
1 গ্রাম ভরের কোনো বস্তুতে 1 গ্রাম ভরের কোনো বস্তুতে যে পরিমাণ বল প্রয়োগ করলে 1 গ্রাম ভরের কোনো বস্তুতে যে পরিমাণ বল প্রয়োগ করলে তার মধ্যে 1 সেমি পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়। 1 গ্রাম ভরের কোনো বস্তুতে যে পরিমাণ বল প্রয়োগ করলে তার মধ্যে 1 সেমি পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়, সেই পরিমাণ বলকে 1 ডাইন বলে। 1 গ্রাম ভরের কোনো বস্তুতে যে পরিমাণ বল প্রয়োগ করলে তার মধ্যে 1 সেমি পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়, তাকে বলে 1 ডাইন। ঠিক আছে। বলের এসআই একক পরম পদ্ধতিতে হয় নিউটন, একে ক্যাপিটাল এন দিয়ে লিখবো আমরা, কার নাম অনুসারে? বিজ্ঞানী নিউটনের নাম অনুসারে। ঠিক আছে। এবং মাথায় রাখবো 1 নিউটন সমান 1 কেজি ইন্টু 1 মিটার বাই সেকেন্ড স্কোয়ার। মাথায় রাখবো 1 নিউটন সমান কি হয়? 1 কেজি ইন্টু 1 মিটার বাই সেকেন্ড স্কোয়ার। তার নিচে সংজ্ঞাটা লিখবো। 1 কেজি ভরের বস্তুর ওপর 1 কেজি ভরের বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে 1 কেজি ভরের বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে তার মধ্যে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়। 1 কেজি ভরের বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে তার মধ্যে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করা হয় বা ত্বরণ সৃষ্টি হয়, সেই পরিমাণ বলকে 1 নিউটন বলে। সেই পরিমাণ বলকে 1 নিউটন বল বলে। ঠিক আছে। এতদূর বুঝতে পেরেছি আমরা? এতদূর বুঝতে পেরেছি? ক্লিয়ার? তাহলে ডাইন নিউটন। এবার এদের মধ্যে একটা সম্পর্ক আছে, সম্পর্কটা এবার বার করব। দেখো, তুমি বলো 1 নিউটন মানে 1 কেজি ইন্টু 1 মিটার বাই সেকেন্ড স্কোয়ারটাকে আমরা নিচে লিখলাম, লিখতে পারবো? হ্যাঁ না না বল। পারবো লিখতে তো? এবার 1 কেজি মানে কত গ্রাম? মনে হয় 1 কেজি মানে কত গ্রাম? 1000 গ্রাম। তাহলে 1000 গ্রাম, গ্রামটাকে পরে লিখছি। আচ্ছা বলো 1 মিটার মানে কত সেন্টিমিটার? অর্ণব 1 মিটার মানে কত সেন্টিমিটার? তাহলে 100 সেন্টিমিটার। তাহলে গ্রাম ইন্টু সেন্টিমিটার। আর 1 সেকেন্ড মানে 1 সেকেন্ডই রেখে দিলাম, তাহলে এখানে সেকেন্ড স্কোয়ার। আচ্ছা তুমি বলো এই গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার চোখে দেখেছো মনে হচ্ছে কোনো জায়গায়? কোথায় গো? এই যে, নাকি? তার মানে এই জিনিসটা মানে কি 1 ডাইন? হ্যাঁ না বলো। এই জিনিসটা মানে কি 1 ডাইন? ঠিক তো? আর এইটা মানে কত? 1 এর পিছনে কটা শূন্য? 5টা। তাহলে 1 এর পিছনে 5টা শূন্য হলে 10 টু দি পাওয়ার 5 কি লেখা যায়? আর এটা মানে কি ডাইন, আর বাঁ দিকে কি পড়ে রইলো? 1 নিউটন। তাহলে 1 নিউটন মানে কত ডাইন? সারা জীবন মনে থাকবে। তাহলে 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। এই প্রমাণটা কিন্তু মাথায় রাখবে, পরীক্ষায় অনেক সময় দেয়, বিশেষ করে মিশন টিশনে এই প্রমাণগুলো দিয়ে দেয়। মিশন, নিবেদিতা, এগুলো মাথায় রাখবে। 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। এটা হচ্ছে আমার বলের পরম এককের পুরো গোষ্ঠী। ঠিক আছে, চলো এবার হচ্ছে বলের অভিকর্ষীয় একক। তাহলে 1 নাম্বার পয়েন্ট করেছিলাম পরম একক, এবার আমরা 2 নাম্বার পয়েন্ট করব অভিকর্ষীয় একক। 2 নাম্বার অভিকর্ষীয় একক। সিজিএস পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক হচ্ছে গ্রাম ভার। সিজিএস পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক হচ্ছে গ্রাম ভার, যাকে ইংলিশে লেখা হয় গ্রাম ওয়েট দ্বারা, GWT, গ্রাম ওয়েট। অনেকে হয়তো পড়ে থাকবে।
না জানলে জেনে নাও। তাহলে বলের অভিকর্ষীয় একক সিজিএস পদ্ধতিতে কি হয়? গ্রাম ভার। আচ্ছা পেজ আছে না লাগবে? বলের অভিকর্ষীয় একক সিজিএস পদ্ধতিতে কি লেখা হয়? গ্রাম ভার। তাহলে সিজিএস পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক গ্রাম ভার। এর সংজ্ঞা কি হবে তাহলে লিখে নেব। লেখো, 1 গ্রাম ভরের বস্তুকে পৃথিবী, এর সংজ্ঞাটা লিখছি। 1 গ্রাম ভরের কোন বস্তুকে পৃথিবী 1 গ্রাম ভরের কোন বস্তুকে পৃথিবী যে বল দ্বারা কেন্দ্রের দিকে আকর্ষণ করে, যে বল দ্বারা কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেই পরিমাণ বলকে 1 গ্রাম ভার বলে। সেই পরিমাণ বলকে 1 গ্রাম ভার বলে। ক্লাসে কারো কোনো সমস্যা হচ্ছে পড়া বুঝতে? খুব দ্রুত গতিতে বলছি আমি, হচ্ছে কি? ঠিক আছে সব? কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করে নিও। লিখবো 1 গ্রাম ভার সমান, গ্রাম ওয়েট লিখলাম, এটা মানেই গ্রাম ভার, এটা মানেই গ্রাম ভার 981 ডাইন। তাহলে মাথায় রাখবো 1 গ্রাম ভার মানে কত ডাইন হয়? 981। বহুবার মহাকালী মিশন এসব প্রশ্ন দিয়েছে। 1 গ্রাম ভর সমান ড্যাশ ডাইন, 981 লিখতে হবে। তখন অন্য কোনো ইনস্টাগ্রাম আইডি মনে রাখলে হবে না, ফোন নাম্বার মনে রাখলে হবে না, ঠিক তো? চলো, সিজিএস মনে থাকলো। এসআই পদ্ধতিতে অভিকর্ষীয় একক হয় কিলোগ্রাম ভার। আমি কেজি ওয়েট লিখলাম, তোমরা কিলোগ্রাম ভার লিখতে পারো, কিলোগ্রাম ভার। তাহলে এসআই পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক কি হবে? কিলোগ্রাম ভার বা কেজি ওয়েট। তাহলে এসআই পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক কিলোগ্রাম ভার। এবং মাথায় রাখবো, আচ্ছা সংজ্ঞাটা লিখে নাও। দেখো 1 কিলোগ্রাম যা আছে সব লেখো, শুধু গ্রামকে কি করে দাও? কিলোগ্রাম। তাহলে 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে, একই সংজ্ঞা হবে, শুধুমাত্র গ্রামকে করে দাও কিলোগ্রাম। এক কিলোগ্রাম ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তাকে বলা হয় 1 কিলোগ্রাম ভার। এক কিলোগ্রাম ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তাকে বলা হয় 1 কিলোগ্রাম ভার। মনে রাখবে 1 কেজি ওয়েট, 1 কিলোগ্রাম ভার মানে 9.81 নিউটন। 1 কিলোগ্রাম ভার মানে হচ্ছে 9.81 নিউটন। 1 কেজি ওয়েট দেখো লেখা আছে সমান 9.81 নিউটন। তাহলে বলের একক সম্বন্ধে আমরা মোটামুটি জেনে গেলাম, বলের সিজিএস একক, বলের। তাহলে আমরা কি নিউটনের প্রথম গতিসূত্র ডিটেল পড়লাম, নিউটনের দ্বিতীয় গতিসূত্র ডিটেল পড়লাম, দেখো ভরবেগ পড়েছিলাম, আর বলের মান টান যা আছে সব রকম পড়লাম, ঠিক তো? আমরা একটা বল সম্বন্ধে একটু পড়বো, সেটা হচ্ছে ওজন। 7এও হয়তো পড়েছো। ওজন কাকে বলে বলো কেউ একজন দেখি। এই তুমি বলো ওজন কাকে বলে, তোমরা কেউ পারবে দুজন? কেউ ওজন কাকে বলে? স্যার আজকে আপনি শুধু পড়ান, পরের দিন আমাদের খেলা দেখবেন, পরের দিন শুধু আপনি পড়া ধরে যাবেন, আমরা শুধু উত্তর দিতেই থাকবো। আজকে শুধু আপনি বুঝিয়ে যান, আমাদের পুরো শূন্য অবস্থায় এসেছি স্যার আমরা। ঠিক আছে, অসুবিধা নেই। শোনো, পারবে সমৃদ্ধ ওজন কাকে বলে বলো? অ্যাকচুয়ালি ঠিক বলছো, কোন বস্তুকে পৃথিবী যে বল দ্বারা টানে তাকে বলা হয় তার ওজন, ঠিক আছে? এখন কোন বস্তুর ওজন মানে হচ্ছে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। এইটা এবার বোঝাচ্ছি আমি, অভিকর্ষজ ত্বরণটা কি।
এই অভিকর্ষজ ত্বরণ জিনিসটা আমরা সেকেন্ড চ্যাপ্টারে পড়ব, এখন শুধু মনে রাখবো, এর ডিটেলটা আমরা সেকেন্ড চ্যাপ্টারে পড়ব, খুব সুন্দর করে বোঝাবো আমি, ঠিক আছে। এই অভিকর্ষজ ত্বরণ এটাকে আমরা জি দিয়ে লিখি, স্মল জি। এটাকে আমরা কি দিয়ে লিখবো? স্মল জি। স্মল জি এর মান, মানে কার মান? অ্যাকচুয়ালি অভিকর্ষজ ত্বরণের মান, ঠিক তো? সিজিএস পদ্ধতিতে হয় কত? 981 সেমি পার সেকেন্ড স্কোয়ার। আর এর মান এসআই পদ্ধতিতে কত হয়? 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অভিকর্ষজ ত্বরণের মান সিজিএস পদ্ধতিতে হয় 981 সেমি পার সেকেন্ড স্কোয়ার, আর এসআই পদ্ধতিতে কত হয়? 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 5 কেজি ভরের কোন বস্তুর ওজন কত হবে? চলো বার করো দেখি, ওজন কত হবে বার করো, প্রত্যেক খাতায় করো। 5 কেজি ভরের একটি বস্তুর ওজন বার করো প্রত্যেকে। বুঝতে পারছিস ক্লাস? অসুবিধা হচ্ছে না তো? তোমরা বুঝতে পারছো মিশন? কোনো সমস্যা হচ্ছে? অনুভব কে? তুমি? ফেমাস বয়। বুঝছো? যাকে জিজ্ঞেস করবো সে বলবে। আমি সব এখানে বলে দিয়েছি, ওজন সমান ড্যাশ, এইটা আমি সব বলে দিয়েছি, কাজে লাগাও, কাজে লাগাবো সকলে। স্যার কোনটা মান বসাবো অভিকর্ষ ত্বরণের, এইটা না এইটা, ঠিক তো? সমস্যা এই জায়গাটাই। চলো এবার দেখো, আচ্ছা কেজি, কেজিটা সিজিএস না এসআই একক? তাহলে এখানে কোনটা নেব? আমার মাথায় ঢোকাবলো এবার, যেহেতু কেজি আছে এটা এসআই, তাহলে এখানেও কি নেব? এসআই। তাহলে ওজন কত হবে? 5 ইন্টু 9.8, ওয়ানটাকে না নিলেও হবে, ওয়ানটা বাদ দিলাম, ওয়ান নিতেও পারো। তাহলে কত হবে? 49 নিউটন। বুঝতে পারলাম? আমি ওয়ানটাকে নিলাম না, বাদ দিয়ে রাখলাম, 9.8 ধরেই করলাম। বুঝতে পারলাম? এবার যদি 5 কেজির বদলে বলতো 5 গ্রাম ভরের কোন বস্তুর ওজন কত হবে? তাহলে বলো, 5 ইন্টু 981, তাহলে কত হবে? 5 একে 5, 5 8 40 0, 5 9 45 4, এরকম কিছু। কিন্তু এবার নিউটন লিখবো না ডাইন লিখবো? কেন ডাইন লিখবো? সিজিএস মনে থাকবে, তাই সিজিএস থাকলে একক সিজিএস, এসআই থাকলে এককটাও কি হবে? মনে থাকবে, ভুলবে না তো? ঠিক আছে, চলো এবার দেখো, 2 কেজি ভরের একটি বস্তু 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহ চলছে, প্রযুক্ত বল কত? এটা প্রশ্ন। তাহলে 2 কেজি ভরের একটি বস্তু 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহ চলছে, তাহলে পরে প্রযুক্ত বল কত? এটা একটা অঙ্ক ভাবতে পারো, চলো চেষ্টা করব, তবে তো আমি আছি। এটা করনি তুমি অঙ্কটা? কেন বুঝতে পারোনি? এই তো 5 কেজি ভরে কোনো বস্তুর ওজন কত হবে? ওজন মানে কি? ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, তাই 5 ইন্টু 9.8, আর সিজিএস পদ্ধতিতে সিজিএস করলাম। চলো তাহলে আমি একটা প্রশ্ন দিলাম, সিম্পল একটা প্রশ্ন, যে 2 কেজি ভরে একটি বস্তু 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহ চলছে, প্রযুক্ত বল কত? বলো সমৃদ্ধ কি হবে? দেখো চেষ্টা করো, করো চেষ্টা করো। হয়ে গেছে? একক কি হবে? এককটাই তো দরকার আমার। হ্যাঁ, ওই না ও হলে তো আর নাম্বার পাবো না। 10
ডাইন, ঠিক আছে। আর দেখি কারোর কি হবে বলো। হ্যাঁ 10 ডাইন। আর কারোর কিছু? ভেরি গুড, 10 নিউটন হবে। থ্যাংক ইউ। কারণ এসআই পদ্ধতি আছে তো, তাই না? কেয়ারফুল। তাহলে দেখো ভর কত দিয়েছে তোমাকে, এখানে দিয়েছে ভর কত, 2 কেজি। হ্যাঁ না না বল, উত্তর লিখছি। তাহলে ভর কত দিয়েছে, 2 কেজি। আর ত্বরণ কত দিয়েছে, 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা দুটোই কি এসআই পদ্ধতিতে আছে? হ্যাঁ না না বলো। তাহলে যে বলটা বেরোবে সেটাও কি এককে বেরোবে? এসআই। তার মানে প্রযুক্ত বল কত হবে, ভর ইন্টু ত্বরণ। হ্যাঁ না না বল। তাহলে 2 গুণিত 5 সমান 10। এককটা কি লিখবো? চলো, যারা ডাইন লিখেছে পুরো 0, কিছু করার নাই। ওই একক ভুল মানে তুমি ফিজিক্স ভুল করে দিয়েছো। বুঝতে পারলাম ব্যাপারটা? ওই ডাইন কথাটারই বিশাল বড় গুরুত্ব, নিউটনের বড় গুরুত্ব। ঠিক আছে, তোমাদের মিশনের কোনো স্যারই তোমাদের ছাড়বে না, সে শঙ্কর মাঝি হোক বা নীলাঞ্জন স্যারই হোক বা যে কেউ হোক, কেউ তোমাদের নাই। ও 0 করে দেবে, পুরো কেটে 0 করে দেবে। মনে থাকবে? ঠিক আছে। এবং এটা তো ভুলই ভুল, তাই অঙ্ক করার আগে একক মাথায় রাখবো কি হচ্ছে না হচ্ছে। আমরা আরো অঙ্ক করাবো পরে, অসুবিধা নাই। ঠিক আছে, এখন বুঝতে পারলাম তো কি টাইপের হয় না হয়। তোমাদের পড়ানোর স্টাইলটা ভালো লাগছে, বুঝতে পারছো? দেখো টপিক পড়াচ্ছি, অঙ্ক হচ্ছে, বুঝতে পারছো তো? এইভাবে সারা 8 আমি কিন্তু পড়াবো, তাই তোমাদের একটু ভয় পাওয়ার কোনো দরকার নাই। তোমরা শুধু এখানে বুঝতে এসছো, বুঝেও, কিন্তু পাশের জনের সাথে খোঁচাখুচি করো না। যেটা চোখে পড়লে পরে তোমার এই জায়গাটা আব মতো তৈরি হয়ে যেতে পারে, হয়তো দেওয়াল ঠুকে দিতে পারি। আব বুঝো তো? আব, এটা টিউমার মতো হয়ে যাবে এই জায়গাটায়, মাথাটা ঠুকে দিলে একটা টিউমার হয়ে যাবে না। সব খোঁচাখুচি করো না, এখানে বোঝো, বুঝতে এসছো, তারপর বাড়ি যাও, তারপর বাড়িতে গিয়ে পড়ো, পড়ে আমাকে পরে দিয়ে পরীক্ষা দাও, পড়া ধরো। ক্লিয়ার হয়েছে? এত ক্লিয়ার হয়েছে পুরো সিস্টেম? ওকে। এবার আমরা তৃতীয় গতিসূত্র এখন ঢুকিনি নাকি? এতক্ষণ ধরে দ্বিতীয় গতিসূত্রই বোঝাচ্ছি, বাবা অনেকক্ষণ ধরে বোঝাচ্ছি। চলো, এরপরও কেউ যদি আমাকে বলো যে স্যার বুঝতে পারিনি, কি করা উচিত বলো তো? বুঝতে পারছো তো? ভয় বলছো না তো যে বুঝতে পারছি? চলো, তৃতীয় গতিসূত্র ক্লিয়ার। তৃতীয় গতিসূত্র এটা আর বলার কোনো দরকারই নাই নাকি? স্যার এইটা ধরুন, এটা পারবো, কারণ প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা ধরুন না স্যার, এটাই কেন ধরলেন? এটাই তো মনে আছে। এটা সচরাচর দেখতে পাই আমরা দৈনন্দিন জীবনে, আর বলার কোনো অবকাশ রাখে না। তুই বন্ধুকে দিয়ে এক গালে চড় মারো, বন্ধু তোমার আর এক গালে চড় মেরে দেবে। দ্যাটস ভেরি গুড থিং অ্যাবাউট তৃতীয় গতিসূত্র। কিন্তু হয় না, আস্তে হয় না। কেন হয় না? তুই বন্ধুকে দিয়ে এক চড় মারো না, বন্ধু তোমাকে এক চড় মারবে না, 2 চড় মারবে। তাই নিউটনের গতিসূত্র মানে প্রযোজ্য হয় কিন্তু আংশিক ভাবে। লাইক প্রত্যেক ক্রিয়ার সমান নেই, বিপরীত প্রতিক্রিয়া আছে সমানের থেকে বেশি। বন্ধুর ক্ষেত্রে তুমি বন্ধুর খাতায় একটা ছোট্ট এইটুকু দাগ কেটেছো, বন্ধু এত বড় দাগ কাটবে, সমান হলো না। বিপরীত প্রতিক্রিয়া ইজ গুড, ঠিক আছে, সমান নয়। ঠিক আছে, তো এটা আমরাও করেছি ছোটবেলায়। ঠিক আছে, বন্ধু একবার এরকম মেরেছে, ওকে এরকম করে ধরে এরকম করে চল, ঠিক আছে, তা বন্ধু এরকম করে ঘুরে বেড়েছে, উফ বাবা লাইক দিস। হ্যাঁ ঠিক আছে, খাতায় করো, বেঞ্চে করো না। হ্যাঁ, খাতা তোমার বাবার কেনা, কোনো ব্যাপার নাই, যত ইচ্ছা নষ্ট করো, কিন্তু আমার বেঞ্চে করো না। ওকে, চলে আসি এদিকে। তৃতীয় গতিসূত্র, প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, মানে এখানে পড়বো আমরা ক্রিয়া প্রতিক্রিয়া, তাই তো? তাহলে তৃতীয় গতিসূত্র থেকে আমরা দুটো জিনিস জানবো। কি জানবো? ক্রিয়া আর প্রতিক্রিয়া। ক্রিয়া কাকে বলে স্যার? না তো যা করব তাকে কি বলবো? ক্রিয়া। আর যা পাবো সেটাকে বলে প্রতিক্রিয়া। কর্মা বলে একটা কথা আছে, কর্মা। যে তুমি সারা বছর পড়োনি আর তুমি পরীক্ষায় স্বপ্ন দেখছো আমি 100-এ 100 পেয়ে গেছি, হবে না। পরীক্ষার রেজাল্ট দেবে যেদিন, সেদিন কর্মা তো নিজের কাজ করবে, তুমি 0ই পাবা, 5ই পাবা, 10ই পাবা, তাই না? তো সারা বছর যে পড়বে তার একটা পরিশ্রমের ফল, আর তুমি এক রাত আগে পড়বে তার পরিশ্রমের ফল, দুটো কোনোদিন সেম হবে না। এক্সপেক্টও করবে না যে সেম হবে, তাই না? কোনোদিন হবে না। তুমি 1 বছরের খিদে খাওনি আর তুমি এক রাত খাওনি, দুটোর মধ্যে পার্থক্য নেই। যে 1 বছর ধরে খায়নি তার কত খিদে থাকতে পারে, আর যে 1 রাত খায়নি স্যার তার কোনো ব্যাপার নেই। সেই কারণে কন্টিনিউয়াসলি পড়তে হবে। যদি তোমরা খেলাটা দেখো, দেখবে ক্রিস্টিয়ানো রোনাল্ডো হোক বা মেসি, এরা নিজের নিজের জায়গায় কিন্তু সেরা। আর আমরা এদেরকে নিয়ে লড়াই করি, আমরা আমাদের জায়গায় কি সেরা? কোনোদিনই নয়। লাইক কোন রোনাল্ডোর ফ্যান বেস আছে, সে মেসিকে নিয়ে খিস্তি দিয়ে বেড়াচ্ছে, যে মেসি ফ্যান বেস আছে সে রোনাল্ডোকে নিয়ে খিস্তি দিয়ে বেড়াচ্ছে, আর মাঝখানে আমরা অজান্তা পারবে কি চলছে মার্কেটে বুঝতেই পারছি না। তাই তো লিটারালি হয়। ঠিক আছে, সো
কাউকে ডিমিন করার আগে নিজে ভাববে যে আমি কতটা উন্নত, যে আমি ওকে ডিমিন করছি। তাই কোনোদিন কাউকে ডিমিন করতে যাবে না, যে না ও ছোট আমি বড়, ও বড়, না বাবা, কোনোদিন নয়, কোনোদিনই নয়। তুমি একটা সিম্পল একটা মানুষ, তুমি এখানে শিখতে এসছো, তুমি পড়তে এসছো, পৃথিবী ঘুরতে এসছো, দেখতে এসছো, কোনো একদিন মরে যাবে, বাস শেষ, জীবন এইটুকুই। ঠিক আছে, জন্ম থেকে টসকে যাওয়া পর্যন্ত ওইটুকুই যা তোমার লাইফ স্প্যান। তাতে তুমি কারোর সাথে ঝগড়া ঝঞ্ঝাট সচরাচর করো না। এবার কেউ যদি কিছু বলে তখন 2-4 বাড়ি দিলে সেটা আলাদা কথা, হোয়াট এভার। তাহলে আমার ঠিক আছে, দেখো একটা উদাহরণ দিচ্ছি, ক্রিয়া প্রতিক্রিয়া। ধরো একটা ফুটবল আছে, ফুটবলের মধ্যে আমি পায়ে বাড়ি মারলাম, এটা কি করলাম? ক্রিয়া, ঠিক তো? তাহলে একটা ফুটবল আছে, ফুটবলের মধ্যে আমি কি করলাম? ক্রিয়া করলাম। আর ফুটবল আমাকে কি করবে? প্রতিক্রিয়া, হ্যাঁ না না বলো, ঠিক তো? তার ফলে আমার পায়েও একটু লাগবে, না স্যার লাগে না, ঠিক লাগে না, তুমি কাঠের দেওয়ালে মেরে দেখাও, কাঠের বেঞ্চে ওরকম ফোর্স দিয়ে মারো, দেখো প্রতিক্রিয়া বুঝতে পারবে। ফুটবলটা নরম বলে গায়ে লাগে না, তাই না? কিন্তু তুমি দেওয়ালে ওই রকম জোরে একটা কিক মারো তো দেখি, তারপর প্রতিক্রিয়া বুঝতে পারবে কি জিনিস। সো ক্রিয়া প্রতিক্রিয়া সব সময় আছে, এভরিহোয়ার, সব জায়গাতে আছে। ঠিক আছে, ক্রিয়া কোন জায়গায় কাজ করা, প্রতিক্রিয়া যা পাবো সেইটা। তাহলে আমরা যাই করি প্রত্যেক জায়গায় ক্রিয়া প্রতিক্রিয়া আছে। একটা উদাহরণ দিতে পারি, যেমন ধরো আমরা যদি দেখি দৈনন্দিন জীবনে, দেখবো অনেক সময়, উদাহরণ দিচ্ছি, যে নৌকা যদি থাকে বা এরকম কোনো ড্রাম থাকে, সেই নৌকায় পা দিয়ে যখন উঠতে যায় তখন দেখবে নৌকাটা পিছন দিকে সরে যায়। এটা একটা উদাহরণ, এটা ডেইলি লাইফেও দেখা যায়। যদি কেউ নৌকা চড়ো, আমরা চড়েছি ছোটবেলায়, আমরা জানি, এটা দেখেছি। কি হয় যখন আমরা নৌকা থেকে উঠতে যাই, আমরা নৌকার উপর একটা ক্রিয়া করি নাকি, এই পা দিয়ে ক্রিয়া, পা দিয়ে একটা ক্রিয়া করি। এই যে পা দিয়ে একটা ক্রিয়া করলাম, তার ফলে আমি নৌকাটাকে পেছন দিকে ঠেলে দিলাম, তাই নৌকাটা কোন দিকে চলে গেল? পেছনে। কিন্তু প্রতিক্রিয়া কে করলো? নৌকা আমার উপর, তার ফলে আমি কি হলাম? ডাঙায় উঠে চলে এলাম। তাহলে এই যে ক্রিয়া প্রতিক্রিয়া, তার ফলে একই ঘটনা ঘটে। উদাহরণ দিচ্ছি, যেমন ধরো দিওয়ালিতে তোমরা যে হাউই বাজি ফোটাও, তাহলে একটা হাউই বাজি বা রকেটকে যদি আমি এরকম একটা স্ট্রাকচার দিই, যদি রকেট এরকম নয়, ঠিক আছে, তাহলে এর নিচ দিয়ে কি হচ্ছে? আগুন বেরোচ্ছে নাকি, বা এরকম করে গ্যাস নির্গত হচ্ছে, ঠিক তো? এই যে গ্যাস নির্গত হচ্ছে তল দিয়ে, এইটা বায়ুর ওপর কি করছে? ক্রিয়া, কারণ ও জ্বলছে আর ক্রিয়া করছে। আর তার প্রতিক্রিয়া হিসেবে বায়ু ওকেও পেছন দিকে ঠেলছে, যা উপরে যা। ক্রিয়া প্রতিক্রিয়া সমান বিপরীত, সেই জন্য কি হচ্ছে? এইভাবে ওপরে উঠছে। বুঝতে পারলাম? যেমন পাখি আকাশে ওড়ে, বলবে স্যার এখানেও ক্রিয়া প্রতিক্রিয়া আছে? ইয়া অবভিয়াসলি আছে ক্রিয়া প্রতিক্রিয়া। দেখো আমি পাখি আঁকতে পারবো না সচরাচর, ঠিক আছে, একটু চেষ্টা করতে পারি আমরা। ধরো এরকম একটা পাখির ডানা, জাস্ট ইমাজিন করো, এটা জাস্ট পাখি আকাশে উঠছে, জাস্ট এরকম ভাবতে পারো একটা পাখি, ঠিক আছে, পাখি হয়নি, শাকচুনি টাইপের হয়েছে, হোয়াট এভার, নিতে পারি আমরা পাখি। এবার এই পাখি যখন নিজের ডানাটা ঝাপটাচ্ছে, তাই না, লাইক দিস, এরকম ভাবে, দেখো এইভাবে, এবার ডানা ঝাপটাই তো পাখি আকাশে ওড়ার জন্য। তো যখন ডানা ঝাপটাই, তখন কি করছে? ও ডানা দিয়ে একটা ক্রিয়া করছে, হ্যাঁ না না বলো, ঠিক তো? এরকম ক্রিয়া। তাহলে এই ক্রিয়ার জন্য এটা বায়ুতে ক্রিয়া হচ্ছে তো, ইয়েস অর নো? ক্রিয়া। আর প্রতিক্রিয়া কোন দিকে কাজ করবে? তাহলে এইদিকে, হ্যাঁ না না বলো। আর এই দিকের প্রতিক্রিয়া কোন দিকে কাজ করবে? এইদিকে। তাহলে এটা হলো কি? আমার প্রতিক্রিয়া। এটা হলো আমার প্রতিক্রিয়া, এটা হলো আমার কি? প্রতিক্রিয়া। আর এগুলো কি? ক্রিয়া। এবার এই প্রতিক্রিয়া কোন দিকে কাজ করছে? এইদিকে। তার ফলে এই বরাবর পাখি সামনের দিকে এগোতে থাকে দুটোর দরকার। কেমন? ধরো দুটো দড়ি দিয়ে আমি একটা অ্যাঙ্গেল করে আছি, ওখানে তুমি আছো, এখানে আমি আছি, ওই জায়গাটা কিছু বেঁধে রেখেছি, দিয়ে দুটো দড়ি দিয়ে হ্যাচ কাটান একসাথে মারলাম, দেখবো সোজা যাবে, হ্যাঁ না না বলো। এটাকে বলা হয় বলের সংযোজন সূত্র, সামান্তরিক সূত্র। ক্লাস 9-এ আছে, পড়াবো। সেই সামান্তরিক সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায়। আমি অত ভেতরে যাচ্ছি না, আমি সিম্পল বলছি। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে কি পাখি আকাশে ওড়ে? তাহলে পাখি কি শূন্য স্থানে উঠতে পারবে? কেন পারবে না? ক্রিয়া, আরে প্রথমে বলো অক্সিজেন নাই, ও মরবে, পরে তো ক্রিয়া প্রতিক্রিয়া হবে। প্রথমে তো মরবে, আগে অক্সিজেন নাই বলে শূন্য স্থানে। 2 নাম্বার কি হবে? ক্রিয়া প্রতিক্রিয়া হবে না, শূন্য স্থানে ক্রিয়া প্রতিক্রিয়া হবে না বলে পাখি আকাশে উঠতে পারবে না, শূন্য স্থানে উঠতে পারবে না। আমি কি কনসেপ্ট বোঝাতে পেরেছি? তাহলে ক্রিয়া প্রতিক্রিয়ার এরকম বিস্তর উদাহরণ আমাদের স্টাডি ম্যাটেরিয়ালে দেওয়া আছে, অ্যাজ ইউ ক্যান সি, তোমরা দেখতেই পারো, ঠিক আছে? ঠিক আছে, ওকে। তো এখানে দেখো ক্রিয়া বলের বৈশিষ্ট্য, প্রতিক্রিয়া বলের বৈশিষ্ট্য। আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রটি স্থাপন করব, তাই খাতায় পয়েন্ট করো। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রের সৃষ্টি বা স্থাপনা। আচ্ছা, ক্রিয়া প্রতিক্রিয়া কি বুঝেছি? আর ডিটেল বোঝাতে হবে আমাকে?
নাকি চত্থাপন মেরে দেখাতে হবে দেখো ক্রিয়া প্রতিক্রিয়া কেমন হয়? বলবে আমাকে। তাহলে এই দিকটা মিটিয়ে দিচ্ছি, থাক এটা থাক, অসুবিধা নেই, দেখতে সুন্দর লাগছে বোর্ডে। ক্লিয়ার? তাহলে পয়েন্টটা কি বললাম? নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রের স্থাপনা, এটা হচ্ছে পয়েন্ট। এটা আমাদের খুব ইম্পর্টেন্ট নয়, বাট ফর মিশন এটা এসছে, এটা প্রিভিয়াস ইয়ারে এই কোশ্চেনটা এসছে। হ্যাঁ, সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সো এটা তোমরা দেখে রাখতে পারো ক্লাস 8 এর জন্য, 9 এর জন্য, সব বছরই এটা ইম্পর্টেন্ট। সো তোমাদের স্কুলের কোশ্চেন নারী নক্ষত্র আমার মোটামুটি জানা মিশন, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, যে কি কোশ্চেন দেবে না দেবে তুমি কমন নিয়ে ভাববে না, তুমি শুধু পড়ে যাও। তোমরা যদি একটি কোশ্চেন আনকমন পাও, ব্রড কোশ্চেন, শর্ট কোশ্চেন, তখন আমাকে এসে বলবে স্যার হ্যাঁ এই কোশ্চেন আপনি করা নিয়ে এসেছেন, তখন আমি মেনে নেবো যে ঠিক আছে আমি এটা করাইনি। বাকি কোনো কোশ্চেন আনকমন থাকবে না, এটুকু চ্যালেঞ্জ। হ্যাঁ তোমাদের পড়তে হবে, না পড়ে পরীক্ষা দিতে গেলে তো আনকমন লাগবেই বাবা, শেষ না? তখন আমার চেহারা মনে করলে কিচ্ছু হবে না। ক্লিয়ার? নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রের স্থাপনা। ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি ছিল? কোন বস্তুর উপর প্রযুক্ত বলের মান তার ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক, এবং বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়। চলে আসি আমরা প্রথম পয়েন্টে। আমরা একটু আগে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটা করলাম, কি লিখেছিলাম এখানে? F সমান ma। তাহলে আমরা ভেঙে লিখি, তাহলে কি লিখবো? নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাই। পড়াটা কি বোঝা মনে হচ্ছে, বার্ডেন মনে হচ্ছে যে না যা স্যার পড়াচ্ছে এরকম খুব বোঝা লাগছে? লাগছে না তো? ইজি লাগছে তো? ঠিক আছে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাই, পড়াটাকে কোনোদিন বার্ডেন হিসেবে নেবে না, পড়া অলওয়েজ এন্টারটেইনমেন্ট আকারে নাও। তুমি মোবাইল দেখতে ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি, কারণ মোবাইল থেকে এন্টারটেইনমেন্ট পাও। এখান থেকে যখন তুমি এন্টারটেইনমেন্ট পেতে শুরু করবে দেখবে এটাও খুব ভালো লাগে, সারাদিন মনে হবে পড়ে যায়। আমার যেমন সারাদিন পড়াতে ভালো লাগে, আমি লিটারালি আজকে আমার বিকেল 4টে থেকে আমার ব্যাচ আছে, 4টে থেকে 5:30, 6টা থেকে 8টা, 8টা থেকে 10টা, এই পুরো 3টে ব্যাচ। আগে দুটো, তোমার আগে একটা পড়লাম, এই মোট 5টা ব্যাচ। 5টা ব্যাচ পড়াতে আমার 10 ঘন্টা সময় লাগবে, আমি 10 ঘন্টা ধরে পড়িয়ে যাবো। তুমি 10 ঘন্টা পড়তে পারবে? তাহলে কিন্তু আমার তো বেশি পরিশ্রম, এইটুকু তো মানো যে তোমার থেকে আমার বেশি পরিশ্রম হচ্ছে অবভিয়াসলি। তো আমি এত পরিশ্রম করছি, বলবেন স্যার আপনার তো টাকা হচ্ছে না, এটা ফ্যাক্ট। কিন্তু তোমরা যদি ভালো পড়াশোনা করো তোমরা তো এর থেকে বেশি টাকা ইনকাম করতে পারবে না? আমারই একটা স্টুডেন্ট, সে আইআইটি পাস করে এখন চাকরি করছে ভালো জায়গায়, বলবো না, তার মান্থলি স্যালারি হচ্ছে 2.5 লাখ টাকা করে মান্থলি। আমার থেকে তো অনেক বেশি, তাহলে সে তো আমার কাছে পড়ে গেছে। এবার আমার হিংসা হচ্ছে যে বেটা আমার থেকে বেশি ইনকাম করছে, কিন্তু আমার তো ভালো লাগছে যে আমারই তো স্টুডেন্ট। তো তোমার ব্যাচ থেকেও কেউ যদি একজন 5 লাখ টাকার স্যালারি পায়, তা আমার কত ভালো হবে। 1 লাখ টাকা আমাকে হয়তো প্রথম দিন দিয়ে যাবে যে ঠিক আছে স্যার স্যালারির প্রথম অংশ আপনি নিন, কোনো ব্যাপার না, চলো না, এখানে আর করা যাবে না নাকি? নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাই কি পেলাম আমরা একটু আগে, দেখো F সমান ma। হ্যাঁ না না বলো, F সমান কি পেলাম? ma। F সমান ma। অর্ণ বুঝতে পারছিস? তুই খুব চুপচাপ আছিস বাবা, বুঝতে পারছো তো? F সমান ma, এটা লিখেছিলাম মনে পড়ছে? এটা লিখেছিলাম, এই জায়গাটায় লিখেছিলাম F সমান ma। a মানে কি? ত্বরণ, m মানে কি? আর F মানে কি? বল। আচ্ছা এই জায়গাটায় লিখেছিলাম a সমান v মাইনাস u বাই t। হ্যাঁ না না বলো, তাই না? তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাই F সমান ma, ঠিক আছে? এখন তুমি বলো নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে যদি প্রথম গতিসূত্র যেতে চাই, তাহলে প্রথম গতিসূত্র আমাকে জানতে হবে। প্রথম গতিসূত্রটা কি? বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর গতিশীল থাকবে, ঠিক তো? তাহলে 1 নাম্বার, যদি আমরা এটাকে ভাঙি, আমরা এটাকে ভেঙে ফেলি, তাহলে কি পাবো? দেখো F সমান m ইন্টু a মানে কি লিখেছিলাম মনে করতে পারো? মনে পড়ছে তো? কেন? যেহেতু a মানে কি হয়? v মাইনাস u বাই t। মনে পড়ছে? এটা করিয়েছিলাম একটু আগে, মনে পড়ছে? একটু আগে করিয়েছিলাম, মনে পড়ছে? এবার দেখো, তাহলে এখন আমি লিখতে পারি F ইন্টু t সমান mv মাইনাস mu। F ইন্টু t মানে কি লেখা যায়? mv মাইনাস mu লিখতে পারবো? হবে? হবে এটা? দেখো সিম্পল একটা কথা লিখেছি। এখন বাইরে থেকে প্রযুক্ত বল যদি না কাজ করে, অর্থাৎ বাইরে থেকে প্রযুক্ত বলের মান যদি শূন্য হয়, লেখো কাজ না করে, আবার কি ফালতু কথা ফিজিক্সে,
বাইরে থেকে প্রযুক্ত বলের মান যদি শূন্য হয়, তাহলে বাইরে থেকে প্রযুক্ত বলের মান যদি শূন্য হয়, অর্থাৎ এফ এর মান কত হবে? কত হবে? বাইরে থেকে প্রযুক্ত বলের মান কত? শূন্য। তাহলে এফ এর মান কত হবে? 0। তাহলে বাইরে থেকে প্রযুক্ত বলের মানে এফ সমান 0। তাহলে এফ এর মান যদি 0 হয় এই জায়গাটায়, তাহলে কি আমরা লিখতে পারি, জাস্ট উল্টো ভাবে লিখছি, এম ভি মাইনাস এম ইউ সমান 0 ইন্টু টি। হ্যাঁ না না বলো, লেখা যায়? আচ্ছা, 0 সাথে টি গুণ করলে কি হবে? 0। আর এখান থেকে এমটা চোখের মধ্যে দেখতে পাচ্ছি কমন যাচ্ছে, কমন কমন একটা ভাব আসছে কেমন জানি। তাহলে এম কমন নিলে ভি মাইনাস ইউ সমান কত হচ্ছে? 0। আচ্ছা তুমি বলো, এম এর মান কি 0 হতে পারে? ভর, ভর কোনোদিন 0 হবে না। তাহলে এই মালটার মান কি হবে? 0। হ্যাঁ না না বল। ভরের মান কি কখনো 0 হতে পারে? একটা বস্তুর ভর, তোমার ভর হঠাৎ করে শূন্য হয়ে গেছে, নাই। তাহলে এম 0 হবে না। তাহলে ভি মাইনাস ইউ কত হবে? কেন এই দুটোর গুণফল 0, মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা কি হবে? 0, অথবা দুটোই 0। এ বেটা তো 0 হবে না, তাহলে এ বেটাই কি হবে? 0। অতএব বা এভাবে ভাবতে পারো যে ভি মাইনাস ইউ সমান কত? 0 বাই এম, মানে কত? 0 হবে তো? বাদ দে, ওইভাবেই করাই, পাগল হয়ে যাবি নাহলে। 0 বাই এম, ঠিক তো? অতএব ভি মাইনাস ইউ সমান কত হইলো? 0। ঠিক আছে, তাহলে ভি মাইনাস ইউ সমান 0। এবার ভি মাইনাস ইউ সমান যদি 0 হয়, তাহলে আমরা কি লিখতে পারি? ভি সমান ইউ। হ্যাঁ না না বলো, লিখতে পারবো? এই ভি সমান ইউ এর মানে কি বোঝাচ্ছে? বাইরে থেকে যদি বল প্রযুক্ত না হয়, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। অর্থাৎ ইউ সমান যদি 0 হয়, এক নম্বর কেস, এক নম্বর দিয়ে লেখাচ্ছি, ইউ যদি 0 হয়, ইউ 0 মানে তার প্রাথমিক বেগ। ইউটাকে কি লিখেছিলাম মনে পড়ছে? এখানে প্রাথমিক বেগ। তাহলে ইউটা কি লিখেছিলাম? প্রাথমিক বেগ। যদি প্রাথমিক বেগ 0, প্রাথমিক বেগ মানে 0, যে বসে আছে চুপচাপ স্থির। তাহলে যদি প্রাথমিক বেগ 0 হয়, এই ক্ষেত্রে এই বস্তুটা কি বস্তু? স্থির বস্তু। হ্যাঁ না না বলো? তাহলে ইউ যদি 0 হয়, ব্র্যাকেটে লিখতে পারো কি বস্তু? স্থির বস্তু। তাহলে কোন বস্তুর স্থির যদি হয়, অর্থাৎ প্রাথমিক বেগ যদি 0 হয়, ইউ যদি 0 হয়, ইউ 0 হলে ভি এর মানও কি হবে? অতএব ভি কত হবে? 0। অর্থাৎ স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। হ্যাঁ না না বল, ঠিক তো? কেন? তার প্রাথমিক বেগ কত ছিল? 0। অন্তিম বেগও কত? তাহলে সে চিরকাল কি থাকবে? 0ই থাকবে। বুঝতে পারলাম? দেখেন একটা কথা লেখো, অর্থাৎ এরপরের লাইন লিখবো, অর্থাৎ 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 স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। অর্থাৎ স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। ঠিক আছে, হলো 2 নম্বর। এবং ভি সমান ইউ, ভি সমান ইউ মানে প্রাথমিক বেগ যা ছিল অন্তিম বেগও কি আছে? তাই। তার মানে বস্তুটির প্রথমে যে বেগ নিয়ে চলছিল, অন্তিম বেগও তাই আছে, বেগের কোনো পরিবর্তন হয়েছে? একে বলা হয় সমবেগ। কি বলা হয়? হয়তো 7-এ পড়েছো, আমি ঠিক জানি না। সমবেগ কাকে বলে? কোন বস্তু যদি বেগের পরিবর্তন না হয় তাকে বলা হয় কি? সমবেগ। তাহলে যেহেতু বস্তুর বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ বস্তুটি কি বেগে চলবে? সমবেগে। তাহলে এখানে লিখবো যেহেতু বস্তুটির বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, যেহেতু বস্তুটির বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, তাই বস্তুটি সমবেগে চলবে। তাই বস্তুটি সমবেগে চলবে। হয়েছে? ক্লিয়ার? আজকে এতদূর পর্যন্ত পড়া থাকবে। কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করে নাও ছোট্ট করে। 1 মিনিট সময় দিলাম, দেখে নাও, কোনো জায়গায় অসুবিধা থাকলে দিয়ে নাও। একটা হোমওয়ার্কের কপি করে নেবে। হোমওয়ার্কের কপিতে যা হোমওয়ার্ক দেওয়া হবে সেগুলো করে নিয়ে এসে জমা দেবে 1 সপ্তাহের জন্য, পরের সপ্তাহে আবার নিয়ে যাবে। এই হচ্ছে কাজ।
তাই হোমওয়ার্কের কপিটা ভালো মতো করবে। কোনো জায়গায় সমস্যা থাকলে বলে ফেলো, দেখে নাও। কোনো সমস্যা থাকলে বলে ফেলো। আছে বাবু, বুঝেছো সব? কোনো জায়গায় সমস্যা থাকলে জিজ্ঞেস করতে পারো আমাকে, আমি অ্যান্সার দিতে বাধ্য। তাহলে আজকের ক্লাসে কি বুঝলাম? ক্লাসের বোর্ডে যা ওয়ার্ক করা হবে খাতায় পুরোটা তুলবো, বুঝবো। কোনো প্রশ্ন থাকলে স্যারকে নির্দ্বিধায় নির্লজ্জ হয়ে জিজ্ঞেস করব যে স্যার এইটা বুঝিনি, আপনি দয়া করে বুঝিয়ে দিন। ঠিক আছে? 2 নম্বর, আজকে যা পড়ানো হয়েছে পরের দিন শনিবার সেই জিনিসটা পড়ে আসবো। যদি পড়ে না আসি তাহলে কান ধরে উঠবোস করার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে আসবো যে না আমি পড়িনি, সুতরাং আমাকে শাস্তি পেতে হবে। পড়ার ভয়ে পরের দিন কেউ আসবে না, এরকম যেন না হয়, তাই পড়া রেডি করে আসবে। আমি জল্লাদ নয়, তোমাদের ভালোর জন্যই বলছি যে তোমরা যেন পড়ে আসো। তোমাদের স্টাডি ম্যাটেরিয়ালে যা আছে ঘর্ষণ ও তার পরিমাপ তার আগে পর্যন্ত পড়ানো হয়েছে। তো প্রথম চ্যাপ্টারেরই বাঁ দিকে একটা বক্স আছে, এই বক্সে দুটো কথা লেখা আছে, স্কেলার ও ভেক্টর রাশি। কেউ কি জানো স্কেলার ভেক্টর রাশি কি? কেউ কি জানো স্কেলার আর ভেক্টর রাশি কি? বলো। যেসব বস্তু শুধুমাত্র মান থাকে অভিমুখ থাকে স্কেলার রাশি তারপর সরল, আর যেসব বস্তুর মান অভিমুখ নয়, যেসব বস্তুর মান অভিমুখ দুই থাকে তাকে বলা হয় ভেক্টর রাশি। ঠিক আছে, বসো। ঠিকই আছে, বস্তু নয় রাশি হয় এগুলো। ঠিকই আছে। রাশি কাকে বলে? ক্লাস 9-এ প্রথম চ্যাপ্টারে এটা আমরা পড়াবো, পরিমাপ বলে অধ্যায় আছে। রাশি তাকে বলো যাকে আমরা মাপতে পারি, তাকে বলা হয় ভৌত রাশি। রাশি অনেক রকম হতে পারে, যেমন ভালোবাসা, যেমন তোমাদের ঘৃণা, যেমন হতে পারে দুঃখ, তেমনই দৈর্ঘ্য, ভর, সময়, আয়তন, উচ্চতা, এগুলো সব রাশি। এদের মধ্যে থেকে তুমি ভালোবাসা, ঘৃণা, দুঃখ এগুলোকে মাপতে পারবে না। আমার দুঃখ হয়েছে, কতটা দুঃখ হয়েছে, এতটা দুঃখ হয়েছে, মাপতে পারবে না। তুমি ধর মাকে কতটা ভালোবাসো, এইটুকু মাকে ভালোবাসি, বাবাকে এতটা বাবাকে ভালোবাসি, না, মাপতে পারবে না। সো ইউ ক্যান নেভার মেজার দিস কোয়ান্টিটিজ, তাই না? তো এগুলোকে সেজন্য আমরা ভৌত রাশি বলি না। যাদেরকে মাপতে পারবো তাদেরকেই শুধুমাত্র কি বলবো? ভৌত রাশি। ক্লিয়ার হলো? তো যাদেরকে মাপা যায় তাদেরকে কি বলা হয়? ভৌত রাশি। ভৌত রাশিকে গঠনগতভাবে, গঠনগত নয়, তোমার দিক অনুসারে দুভাবে ভাগ করা হয়। একটা স্কেলার রাশি, একটা ভেক্টর রাশি। স্কেলার রাশি কাকে বলে? যে সমস্ত রাশির শুধুমাত্র মান আছে, কোনো দিক নেই, কোনো দিক নেই, মান আছে, শুধু ম্যাগনিটিউড, মান কতটা, তাকে বলবো স্কেলার রাশি। এক্সাম্পল, যেমন ধরো তোমার ভর 5 গ্রাম, তোমার উত্তর দিকের ভরও 5 গ্রাম, দক্ষিণ দিকের ভরও 5, তোমার যে দিকে হোক তোমার ভর কত? 5 গ্রাম। ক্লিয়ার? যেমন তুমি 5 মিটার এই দিক থেকে ওই দিকে গেলে, কোন দিকে গেলে আমি জানি না, তুমি 5 মিটার গেলে, বাস, এটা তোমার কোনো দিক নাই, এগুলো হবে স্কেলার রাশি। ভেক্টর রাশি, যে সমস্ত রাশির মান এবং অভিমুখ উভয়ই আছে এবং যারা ভেক্টর বীজগণিত মেনে চলে। ভেক্টর বীজগণিত কি পরে 9-এ বোঝাবো, এখন আপাতত মনে রাখো। তাহলে যে সমস্ত রাশি মান এবং অভিমুখ দুই আছে এবং যারা ভেক্টর যোগ বিয়োগ মেনে চলে তাদেরকে বলবো ভেক্টর রাশি। অর্থাৎ তুমি এইটুকু মাথায় রাখো, দিক থাকতে হবে। যেমন তুমি 5 মিটার যাও কিন্তু উত্তর দিকে, এই যে বলে দিলাম উত্তর দিকে 5, মানে এখানে উত্তর দিক কোন দিকে, তুমি এই দিকে মুখ করে 5 মিটার যেতে হবে, তুমি এইদিকে গেলে ভুল। বুঝতে পারলাম ব্যাপারটা? তেমনি ধরো তোমাকে যদি বলা হয় যে তুমি কোনো এক দিকে এতটা পরিমাণ যাও, এত কোণ করে, তোমাকে যদি বলা হয় ঈশান কোণ করে তুমি এতটা পথ যাও, তাহলে ঈশান কোণ কোন দিকে সেদিকে মাথায় রেখে তোমাকে যেতে হবে, তাই না? 10টা কোণ তো আমাদের, জানিস তো? ঠিক আছে, ও স্যার কবে শুনেছি এগুলো? আমরা তো জানি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এই কোণগুলো আছে, হ্যাঁ, আর ঊর্ধ্ব আর অধ হয়, মোট 10খানা কোণ হয়। ঠিক আছে, হোয়াটএভার, জানতিস? হ্যাঁ, দেখো কোশ্চেন করছে, জানতিস? যাক, 10 দিক হয়। ঠিক আছে, 10 দিক পড়েছিস তো, 10টা দিক অ্যাকচুয়ালি, হোয়াটএভার। তাহলে আমরা বুঝতে পারলাম স্কেলার আর ভেক্টর রাশির মধ্যে পার্থক্য। বাকি তোমাদের স্টাডি ম্যাটেরিয়ালে যা আছে মোটামুটি সব পড়ানো হয়েছে। তোমরা টেক্সট বুক পাও, তারপর টেক্সট বুকটা পড়াবো। ঠিক আছে, এতদূর পর্যন্ত কোনো সমস্যা আছে কিছু? তাহলে সামনের দিন আমরা এখান থেকে যা যা পড়ার সেগুলো পড়ে আসব এবং যে যে হোমওয়ার্ক গুলো করতে হবে আমি গ্রুপে পাঠিয়ে দেবো, হোমওয়ার্ক গুলো করে নিয়ে আসবে। ঠিক আছে, গ্রুপে হোমওয়ার্ক গুলো শুধু পাঠানো হবে, কি করতে হবে সেটুকু লিখে দাও, আর কিচ্ছু নয়। বাকি তুমি স্টাডি ম্যাটেরিয়াল পড়বে।